আচ্ছা ঠিক আছে, সবাই আসছো, সবাই আমাকে একটু সালাম দাও, আমি টিচার মানুষ। আচ্ছা দেখো, এখন ফার্স্ট অফ অল দেখো, আজকে একটু দুঃখিত, কারণ এটা আসলে দুঃখিত কোনো সরি কোনো বলার কোনো দরকারই নেই। কারণ যারা মনে করতেছো ভাইয়া সবকিছু টাইম টেবিল হবে জানা, আপনি কেন অনিয়ম করতেছেন, তো তারা বেরিয়ে যেতে পারো। এখানে আমি কোনো সরি বলবো না, মাঝে মাঝে টাইম এদিকে এদিক হবে, কারণ এটা অনলাইনের যুগ, নেট ডিস্টার্ব করে, এই করে সেই করে, বাংলাদেশে আসি, দুবাইতে না আমেরিকাতে নাই, সো এটা বুঝে নাও, মাঝে মাঝে সমস্যা করবে, এদিকে এদিক হবে। 6টা 10 ক্লাস দিছি, 20 মিনিট এদিকে এদিক হয়েছে, তবে তার মানে এই না যে প্রতিদিন হবে। আর যা হোক, কথার মধ্যে চলে আসি, সেটা হচ্ছে কি, গত ক্লাস পর্যন্ত কি আলোচনা করছিলাম। আচ্ছা নরমালি একটা কথা বলে রাখি, এই ক্লাসটা পুরোপুরি সম্পন্ন করতে আরেকটা ক্লাস লাগবে, মানে আরো ডিটেইলস যদি পড়তে চাই, একদম সহজ কথা, আরো ডিটেইলস যদি পড়াশোনা যদি করতে চাও, তাহলে আরো একটা ক্লাস দরকার আছে পুরো 3টা টপিক শেষ করতে গেলে। এখন প্রশ্নটা তাহলে স্যার আজকে কি পড়াবেন? আজকে আমি মারাত্মক লেভেলে চিল্লাবো, চাটা খাই আসছি, তো চিল্লে চিল্লে প্রথমে 3টা পড়াবো। কোনটা? ফাংশনাল, মেটামরিজম, টটোমারিজম। প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝাবো, ডেফিনিশন, এক্সাম্পল, কিভাবে কোনটা হয় কিভাবে হয়। আর সবচেয়ে একটা বড় প্রশ্ন হচ্ছে ভাইয়া 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 যে কোনটা আগে প্রাধান্য পাই। যেমন আজকে আমি তোমাকে, আজকে এটা পড়ানো যাবে না, এটা নেক্সট দিন পড়ানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে আরটি, হচ্ছে এফএম, সিপি, এটা হচ্ছে প্রাধান্যের ক্রম। এটা হচ্ছে আর মানে রিং, টি দিয়ে টটোমারিজম, এফ দিয়ে ফাংশনাল, এম দিয়ে মেটামরিজম, সি দিয়ে চেইন, পি দিয়ে পজিশন। রিং মানে হচ্ছে কতগুলো রিং সমানতা আছে। রিংটা বাদ দাও, রিংটা তোমাকে এখনো পড়ায়নি, রিংটা কিন্তু এখানে যাবে না, এটা আরেক ধরনের সমানতা। টটোমারিজম, ফাংশনাল, মেটামরিজম, সিপি, এটা হচ্ছে প্রাধান্যতার ক্রম। গত ক্লাসে যারা আস্ক করেছিল না যে ভাই একটা যদি চেইন এবং পজিশন দুইটা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে কাকে প্রাধান্য দিব, চেইনকে নাকি পজিশনকে? তো এটার একটা সিরিজ আছে, সিরিজটা হচ্ছে এটা। তো যাই হোক, এটা আজকে আলোচনা করা হবে না, কারণ আজকে আলোচনা যদি করতে চাই তাহলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। সো দেখো, ফার্স্ট অফ অল আমরা তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কি করব, দেখো আমরা ফার্স্টে পড়বো ফাংশনাল গ্রুপটা। ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে কার্যকরীমূলক, কার্যকরীমূলক। সবাই খাতা কলম নিয়ে বসো। কার্যকরীমূলক সমানতা কি একটু ভালোভাবে বুঝে নি। কার্যকরীমূলক সমানতা, এটা আসলে অ্যাকচুয়ালি ক্যাটালগ অনুসারে চলতে গেলে এখানে আরেকটা ক্লাস কিন্তু দরকার আছে, বুঝছো? মানে হোয়াইট বোর্ডের কথা বলতেছি আর কি, স্লাইডে পড়ালে সেটা অন্য কথা, তবে হোয়াইট বোর্ডে কিন্তু আরেকটা ক্লাস দরকার আছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং ক্লাস, পোলাপাইন এখনো জমতেছে 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 জমতেছে, এরপরে আস্তে আস্তে জমে যাবে। দেখো কার্যকরীমূলক মানে কি, ফার্স্ট অফ অল কার্যকরীমূলক মানে কি। তোমাকে এর আগ পর্যন্ত পড়াইছিলাম অবস্থান সমানতা। অবস্থান সমানতা কি ছিল? অবস্থান চেঞ্জ হয়েছে, কার অবস্থান চেঞ্জ হয়েছে? ডাবল বন্ড, ট্রিপল বন্ড এবং কার্যকরীমূলক। অর্থাৎ কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হলে সেটাকে বলা হচ্ছে, কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হলে সেটাকে বলা হচ্ছে অবস্থান সমানতা। ফার্স্ট অফ অল সমানতা মানে কি? সবকিছু ঠিকঠাক থাকবে, মানে আণবিক সংকেত ঠিকঠাক আছে, আণবিক সংকেত সেম থাকবে, কিন্তু তার হচ্ছে কি সবকিছু ঠিকঠাক বলতে আণবিক সংকেতের কথা বলছি, আণবিক সংকেত ঠিকঠাক আছে, বাট তার মধ্যে ফিজিক্যাল কেমিক্যাল সবকিছু চেঞ্জ হবে, সেটা হচ্ছে সমানতা। ধরো কার্যকরীমূলক সমানতা কি বলা হচ্ছে? সেম আবার আগের মতো একই আণবিক সংকেত বিশিষ্ট, কারণ সবগুলোতে আণবিক সংকেত কিন্তু সেম। গাঠনিক সংকেত মানে গাঠনিক সমানতা ডেফিনিশন কি ছিল? সবগুলোর আণবিক সংকেত সেম ছিল। তো আমি বলতে পারি একই আণবিক সংকেত, আবার বলতেছি একই আণবিক সংকেত। তাহলে একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগে, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, আমি আবার বলতেছি, কি বলবো আমাকে বলো, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে, কোন শিকলে? কার্বন শিকলে। এই কার্বন শিকলে কার্যকরীমূলকের অবস্থান, কার্যকরীমূলকের পার্থক্যের কারণে, অবস্থান তো হবে না, কার্যকরীমূলকের পার্থক্যের কারণে যেই সমানতা পরিলক্ষিত হয়, আবার বলতেছি একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরীমূলকের পার্থক্যের কারণে, কার্যকরীমূলকের পার্থক্যের কারণে যেই সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে আমার কার্যকরীমূলক সমানতা, সেটা হচ্ছে আমার কি? কার্যকরীমূলক সমানতা। ওকে, এতটুকু পর্যন্ত বোঝা গেছে? এতটুকু পর্যন্ত বোঝা গেছে? অবস্থান সমানতা কি ছিল? কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হয়েছে। কার্যকরীমূলক সমানতা কি ছিল? কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যাবে, ডিরেক্ট কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যাবে। ধরো তোমাকে আমি আগেই একটা एग्जांपल দিছিলাম, মনে আছে एग्जांपलটা? एग्जांपलটা কি দেখো তো, দেখো एग्जांपलটা কি, एग्जांपलটা কি? আচ্ছা এটাতে কেন আরেকটা ক্লাস বলতেছিলাম কেন জানো? এটা তোমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে,
মানে এটা যদি একটু বেসিক, যেমন ধরো এখানে পাবলিক গ্রুপে কিন্তু আমরা এখানে অনেকগুলো টপিক পড়াই নাই, ডিবিই এগুলো আমরা পড়াই নাই, এটা নতুন কিছু টপিক ছিল যে কিভাবে আমরা বুঝে নিতে হবে যেখানে ডাবল বন্ড কোথায় আছে, ওটা দিয়ে কিছু শর্টকাট ট্রিক আছে, আর এমসিকিউ এর কিছু ট্রিক আছে, ওগুলো হচ্ছে আরেকটা ক্লাস লাগবে, সেজন্য বলছিলাম আরেকটা ক্লাস দরকার আছে। দেখো एग्जांपले কি বললাম, দেখো ফার্স্ট অফ অল তুমি বললা এটা কি যৌগ, CH3 CH2OH, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ইথানল। এই ইথানলে কেউ যদি বলে এই ইথানলের হচ্ছে কি বের করে দেখান, একটা কার্যকরীমূলক সমাধান বের করে দেখান। ফার্স্ট অফ অল কি বল, দেখো এক্ষয় আণবিক সংখ্যা বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরীমূলকের পার্থক্যের কারণে অথবা কার্যকরীমূলকের ভিন্নতার কারণে, পার্থক্য বলতে পারো অথবা বলতে পারো ভিন্নতা বলতে পারো, কি বললাম? ভিন্নতার কারণে, কার্যকরীমূলকের ভিন্নতার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে কি আমার কার্যকরীমূলক সমানতা। অর্থাৎ আমি যদি এরকম একটা যৌগ বের করতে পারি, যৌগটা কি রকম দেখো তো, এরকম একটা যৌগ বের করতে গেলে সেটা দিলাম কি CH3 ও CH3। এখন এই যৌগটার নাম আমি বুঝি না, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ। এতটুকু মনে রাখবে এটার নাম হচ্ছে ইথার, এটার নামটা কি অ্যালকোহল। তো তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে তাদের আণবিক সংকেত সেম না, C2H6O, আণবিক সংকেত সেম দেখছো, C2H6O, এটা আণবিক সংকেত সেম, এটারও আণবিক সংকেত তাও কিন্তু সেম। আচ্ছা, এটার আণবিক সংকেত সেম, এটার আণবিক সংকেত সেম, নোট করে ফেলো, একসাথে নোট করে ফেলো। স্লাইডে তো এগুলো পড়াবো না, স্লাইডে আমরা পড়াবো হচ্ছে প্র্যাকটিস। স্লাইডে কিন্তু দেখ অনেকে মনে করে ভাই নোট করতে করব, নোট করব হোয়াইট বোর্ড থেকে, স্লাইডে হচ্ছে প্র্যাকটিসটা চলবে, প্র্যাকটিস। আচ্ছা দেখো C2H6O C2H6O এগুলো কি আমাকে বলো, এটা আণবিক সংকেত, এটা আণবিক সংকেত, আণবিক সংকেত সেম টু সেম, বাট চেঞ্জ কোথায় আসছে? কার্যকরীমূলকে। কার্যকরীমূলক কি হইছে? OH টা হয়ে গেছে ইথার। ঠিক একইভাবে তুমি আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি আচ্ছা এখানে একজন বলছে ইথানন, আরে ভাই ইথানন নামে কোনো যৌগ নাই, ইথানন না, এটা ইথানন কে বলছে? এটা ইথানন? আরে আল্লাহ, এটা নামকরণ, তোমাদের নামকরণটা আসলে দেখো দোষটা হচ্ছে আমার, এখানে নামকরণ আমি আগে পড়াই, নামকরণ পড়ালে মারাত্মক লেভেলের বোরিং একটা কোর্স হতো এটা। বুঝতেছ না যে তুমি এই কোর্সটার মর্মার্থ মানে যেটা হচ্ছে আমি কোন লেভেলে বেসিক দিয়ে বোঝা যাচ্ছে, এটা তোমাকে একটু ওয়েট করতে হবে। বললাম না জৈব রসায়ন ধৈর্যের একটা কোর্স, সো নামকরণ কেন পরে বলাচ্ছি এটা পরে বুঝবা। আর পদ্ধতিটা মাথায় রাখো, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, শেষ। আর এটার নাম সবাই জানো। এখন আমরা एग्जांपल নাম্বার 2 দিচ্ছি, কি বললাম? एग्जांपल নাম্বার 2 দেখো, আমি বললাম CH3CHO, এটার নাম একটা বাচ্চাও জানে, নামটা কি? এটা একটা অ্যালডিহাইড শ্রেণীর যৌগ, নাম হচ্ছে ইথানল। ইথানল কেন? কারণ কার্বন দুইটা, ইথানল। এটার নাম কি? ইথানল। নল কেন? কারণ OH আছে। ইথানল, ইথানল হচ্ছে একটা জৈব যৌগ, স্বাভাবিক একটা জৈব যৌগ। এখন এই ইথানলের আমি যদি বলি ইথানলের একটা কার্যকরীমূলক বের করতে বলছে, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে কার্যকরীমূলক, ফাংশনাল মানে কার্যকরী, গ্রুপ মানে মূলক। এটা ফাংশনাল গ্রুপ কি বের হবে আমাকে বলো? জিনিসটা হচ্ছে এরকম যে CH3CO CH3। স্যার এটা কেমনে আসছে? কেমনে আসছে এটা পরে বোঝাচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, এখানে হাইড্রোজেন কয়টা? 4টা, কার্বন কয়টা? 2টা, অক্সিজেন কয়টা? 1টা। এখানে হাইড্রোজেন কয়টা? 4টা, কার্বন কয়টা? সরি, এখানে আমার একটা জিনিস ভুলেছে, সেটা হচ্ছে এরকম হবে। দেখো CH3 বলেছে CH3 CH2 CHO, এটা এখন ঠিক আছে? আচ্ছা এখন ঠিক আছে না? আচ্ছা এখন দেখো CHO টা কি হয়ে গেছে? কিটো। এই জিনিসটা দেখো, ফার্স্ট অফ অল আমি কার্বন কত বিশিষ্ট দিছি? 2 বিশিষ্ট না 3 বিশিষ্ট দাও। নামটা কি আমাকে বলো? নাম হচ্ছে বিউটানেল, সরি প্রপানেল। নামটা কি আমাকে বলো? প্রপানেল। নামটা কি? প্রপানেল। এর নামটা কি? প্রপানেল। CH3 CH2 CO, CH3 CO কি হবে? CH2 হবে, CH3 CH2 CHO হবে। এখন এটার নাম কি? প্রপানেল। কেন? কারণ তিনটা অ্যালডিহাইড বিশিষ্ট না, কার্বন তিনটা। এখন এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কার্বন কয়টা? তিনটা মিলছে। হাইড্রোজেন কয়টা? 3 5 6 6টা মিলছে। এরপরে অক্সিজেন কয়টা? একটা মিলছে। অর্থাৎ কার্বন কয়টা? তিনটা মিলছে। হাইড্রোজেন কয়টা? 6টা মিলছে। অক্সিজেন কয়টা? একটা, এখানে একটা মিলছে। আচ্ছা এতটুকু পর্যন্ত যা পড়াইছি না সবগুলো হচ্ছে কি? ডেফিনিশন এবং एग्जांपल। জিনিসটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আণবিক সংকেত সবগুলো সেম। তুমি যদি বলো এটার আণবিক সংকেতটা ভাই দেখা দেন তো, এটার আণবিক সংকেত কি আমাকে বলো? C3H6O। C3 কার্বন কয়টা? 1 2 3 3 5 6, C3H6O। আর এটা কত হবে? C3H6O। এরপর এটা কি আমাকে বলো? C কত হবে? C2 এবং এখানে কয়টা? H6O। আর এখানে কয়টা? C2H6O। সবগুলো কি? সবগুলো হচ্ছে আণবিক সংকেত। দেখছো? C2H6O 3 5 6 আণবিক সংকেত সেম।
আণবিক সংকেত সেম, বাট ডিফারেন্ট কোন জায়গায়? এখানে কার্যকরী মূলক ছিল কি অ্যালকোহলের কার্যকরী মূলক, আর এখানে দেখছে কি ইথারের কার্যকরী মূলক। এখানে কার্যকরী মূলক কে ছিল CHO, আর এখানে আসছে কি CO, অর্থাৎ এখানে ছিল অ্যালডিহাইডের কার্যকরী মূলক আর এটা হচ্ছে কিটোনের কার্যকরী মূলক। এটা হচ্ছে কিটোন, এই জিনিসটাকে বলা হচ্ছে কি কিটোন। কোন জিনিসটা? এই জিনিসটাকে বলা হচ্ছে কিটোন, আর এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, আর এই জিনিসটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, আর এটা হচ্ছে ইথারের কার্যকরী মূলক। অর্থাৎ কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যেই সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে আমার কার্যকরী মূলক সমানতা। তোমাকে যদি পরীক্ষা যদি বলে যে ধরো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, বলা হচ্ছে A এবং B পরস্পর কি সমানতা দেয়, অথবা A ও B পরস্পর কি সমান? পরস্পর হচ্ছে কার্যকরী মূলক সমান। কখনো অবস্থান সমান বলবা না, কখনো শিকল বলবা না, কখনো মেটা বলবা না, কখনো টটো বলবা না, তাহলে কি বলবা? বলবা হচ্ছে এটা তার হচ্ছে কার্যকরী মূলক সমানতা। একের উপর যদি লেখাইছে, এখন আসতেছি যে কার্যকরী মূলক সমানতা কারা দিবে, কার্যকরী মূলক সমানতা কারা দিবে। অর্থাৎ সবাই কিন্তু কার্যকরী মূলক সমানতা দিবে না, রিমেম্বার সবাই কিন্তু কার্যকরী মূলক সমানতা দিবে না। কার্যকরী মূলক সমানতার মধ্যে কি আছে? ভ্যারিয়েশন আছে। কি ভ্যারিয়েশন? দেখো ফার্স্ট অফ অল দেখো তো লেখাইছে এতটুকু লেখাইছে, বলো এতটুকু লেখাইছে কিনা বলো। এটা আমি জাস্ট एग्जांपल দিছি। দেখো এখন তুমি এরপরে কাজটা কি করবা, কার্যকরী মূলক সমানতা শেষ না? দেখো শেষ। আচ্ছা ভেরি গুড। দেখো ভেরি গুড। আচ্ছা আজকে আর পরীক্ষা আছে? আজকে আর কোনো পরীক্ষা নাই। আজকে 10টা বাজে আমরা আড্ডা মারবো, মানে আমি গল্প করব। ওকে স্যার কোথায় গল্প করবেন? লাইভে বলতে কমেন্ট বক্সে গল্প করব। ওকে দেখো ফার্স্ট অফ অল দেখো কার্যকরী মূলক কারা কারা দিবে। প্রশ্ন হচ্ছে ভাই কারা কারা দিবে। দেখো এগুলো আসলে জিনিসটা খুবই সিম্পল। কারা দিবে চিন্তা করে দেখো, কার্যকরী মূলক কারা দিবে। আচ্ছা এতটুকু পর্যন্ত এসে আমি একটা জিনিস ক্লিয়ার যে কার্যকরী মূলক দেওয়ার জন্য কি থাকতে হবে বলো আমাকে, বলো। ফার্স্ট অফ অল আমার একটা OH লাগবে। OH থাকলে সেটা কার্যকরী মূলক দিবে। এটা হচ্ছে কিছু রুল। OH থাকলে সেটা কি দিবে? কার্যকরী মূলক দিবে। এরপর হচ্ছে অ্যালডিহাইডের মূলকটা লাগবে, মানে অ্যালকোহলের মূলকটা লাগবে আর অ্যালডিহাইডের মূলকটা লাগবে, তবে হচ্ছে কার্যকরী মূলক দিবে। তার মানে সবাই কিন্তু কার্যকরী মূলক দিবে না। কারা কারা দিবে? অ্যালডিহাইড দিবে এবং OH দিবে, এটা মাথায় রাখো। আর বাকিরা কেউ কার্যকরী মূলক দিবে না, বাকিরা কেউই কার্যকরী মূলক সমানতা দিবে না। আমি বলছি কি অ্যালডিহাইড দিবে এবং অ্যালকোহল দিবে এবং অ্যালডিহাইড দিবে। আচ্ছা তো কার্যকরী মূলক মানে কি? কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাওয়া। সমানতা মানে কি? যেকোনো একটা চেঞ্জ হইতে হবে। পজিশনে কি হইছে? পজিশন চেঞ্জ হয়ে গেছে। শিকলে কি হইছে? কার্বন সংখ্যার কাঠামো চেঞ্জ হয়ে গেছে। কার্যকরী মূলকে কি হবে? কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাবে। তাহলে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে কি বসবে? এখানে বসবে ইথার, আর এখানে কি বসবে? কিটো। এখানে কি বসবে? কিটো বসবে, আর এখানে কি বসবে? ইথার বসবে। এটা হচ্ছে ইথারের আর এটা হচ্ছে কি কিটোর কার্যকরী মূলক। কিটোর কার্যকরী মূলকের সংখ্যা কোনটা? এটা না CO না, আর এটা কি O। তাহলে OH টা ইথার হয়ে যাবে আর CH টা কি হয়ে যাবে? CO হয়ে যাবে। বাস এতটুকু, আর কোনো পড়া নাই। জৈব রসায়নের সিলেবাসে এটার বাইরে আর কোনো পড়া নাই। কার্যকরী মূলক এতটুকু। ধরো তোমাকে একটা প্রশ্ন বলছে যে নিচের কোনটি কার্যকরী মূলক দেবে, বলছে নিচের কোনটি কার্যকরী মূলক সমানতা দিবে। ধরো আমি বললাম এটা, আমি ধরো আগামীকাল পরীক্ষা নিচ্ছি না, আগামীকাল আছে কোনো পরীক্ষা নেই, আমি বললাম নিচের কোনটি কার্যকরী মূলক সমানতা দিবে। তো তোমাকে বললাম CH3 CH2 OH। এরপরে কি? এরপর আমি তোমাকে বললাম হচ্ছে কি, ধরো এরপর আমি কি বললাম, ধরো এটা ক দিলাম, এবার আমি তোমাকে দিলাম হচ্ছে আরেকটা, সেটা কোনটা? CH3 CHO। এবার আমি ঘতে দিলাম হচ্ছে কি খ এবং গ উভয়। তাহলে আনসার কোনটা হবে? অবশ্যই খ এবং গ উভয় দিবে, ঠিক আছে। অর্থাৎ এটা এবং এটা ছাড়া বাকিগুলো হচ্ছে কি কার্যকরী মূলক সমানতা দিবে না। কিভাবে দিবে সেটা চিন্তা করে দেখো, জাস্ট OH টা ইথার হয়ে যাবে। ধরো এখন এই জিনিসগুলো থেকে কার্যকরী মূলক সমানতা বানাতে গেলে দেখো সবার মনে মনে যে প্রশ্নগুলো আছে সেটা আমি দেখো ফার্স্ট অফ অল দেখো, শোনো কোশ্চেন এখন করিও না। দেখো লাইভ ক্লাসে একটা ব্যাপারটা হচ্ছে, দেখো কোশ্চেন আমি করতে বলবো কখন জানো? আমি কিছুক্ষণ পর কমেন্ট করবো, তখন আমি বলবো তোমাদের যাবতীয় যা কোশ্চেনগুলো করছো। এখন তুমি কোশ্চেন করলে আলটিমেটলি আমি মোবাইল দেখবো না কি পড়াবো। সো কোশ্চেন এখন করবো না, কোশ্চেন করবো 10 মিনিট পরে। আচ্ছা এখন কোনটা দিবে কোনটা দিবে না এগুলো কিন্তু এক্সেপশনাল থাকবে, পরবর্তীতে সেটা বলবো, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। যারা আগে পড়ছো তারা হয়তো অনেক কিছু বলবা। ফার্স্ট অফ অল দেখো, কারণ শুরুতে আমি সবকিছু বলবো না, তখন দেখো যে এই জিনিসটা কে যদি কার্যকরী মূলক যদি বানাতে চাও কি করতে হবে। যখন আমরা প্র্যাকটিসে যাবো না স্লাইডে, তখন তোমাকে জানতে হবে যে আমি কিভাবে কার্যকরী মূলক সমানতা বানাবো, কিভাবে বানাবো। ফার্স্ট অফ অল দেখো, আমি আগে বলছিলাম তোমার ডেফিনেশনে কি বলা হচ্ছে, তোমার ডেফিনেশনে বলা হচ্ছে আণবিক সংকেত, তুমি যেটাই করো না কেন
আণবিক সংকেতকে সেম রাখতে হবে। এখানে কার্বন কয়টা? 3টা, হাইড্রোজেন কয়টা? 3টা, 5টা, 7টা, 8টা। তাহলে এটার আণবিক সংকেত দেখো তো C3H8O, এটা না? তার মানে তোমাকে আণবিক সংকেত সেম রাখতে হবে এবং কার্যকরীমূলক তুমি চেঞ্জ করো, সমস্যা নাই। কার্যকরীমূলক তুমি চেঞ্জ করো, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন কত যে C3H8O দেওয়া আছে না, এই জিনিসটা দেওয়া আছে না, এটার যদি বলা হয় কার্যকরীমূলক সমতা বের করো, তুমি ফার্স্ট অফ অল কি করো? তোমাকে একটু আগে বলছিলাম যে OH থাকবে, সেটাকে কি করে দিবা? ইথার করে দিছো। এতটুকু পর্যন্ত তুমি চিল থাকো। এখন তোমাকে আগে বলছিলাম, এর আগে বলছিলাম কি, যেটাই চেঞ্জ করো না কেন সমস্যা নাই, বাট আণবিক সংকেত সেম রাখতে হবে। আরে ভাই, এটা গাঠনিক সমতা। গাঠনিক সমতা বলা হচ্ছে আণবিক সংকেত সেম রাখো, আর গাঠনিক সংকেত ভিন্ন হলে সমস্যা নাই। আণবিক সংকেত সেম রাখো, গাঠনিক সংকেত ভিন্ন হলে সমস্যা নাই। মানে আণবিক সংকেত সেম রাখার জন্য কি করতে হবে? কার্বন সংখ্যা সেম রাখতে হবে না? এখন প্রশ্ন হচ্ছে কার্বন কয়টা? 3টা, হাইড্রোজেন কয়টা? 8টা। তোমাকে বলা হচ্ছে পরীক্ষায় যে এটার একটা কার্যকরীমূলক সমতা বের করে দেখাও। কোনটা? এটা। একটু আগে ইথানল বের করছি না, এখন বলছে এটার কার্যকরীমূলক সমতা বের করে দাও। কিভাবে বের করব? ফার্স্ট অফ অল দেখো কার্বন কয়টা? 3টা না? কার্বন কয়টা? 3টা। তাহলে আমি কি করলাম? এই জায়গায় একটা কার্বন দিলাম, কারণ আমাকে বলতেছে কার্বন সংখ্যা সেম রাখতে হবে। OH থাকলে কি হয়ে যাবে? ইথার হয়ে যাবে। একটু আগে বলছিলাম OH টাকে ইথারটাকে মাঝখানে রাখো, ডাজন্ট ম্যাটার। এখন তুমি কি করো? এক জায়গায় তুমি কার্বন একটা রাখো, আরেক জায়গায় তুমি দুইটা রাখো। দুইটা এখন একটা, 3টা হইছে? 3টা হইছে না? আচ্ছা, হওয়ার পরে এখানে আমি কি বসাবো? কার্বনের হাত এখানে কয়টা ফিল বাকি? আমাকে বলো একটা। তাহলে বাকি কয়টা হাত বাকি? 3টা। 3টা হাতের জন্য বলো 3টা হাতের জন্য 3টা হাইড্রোজেন। তাহলে আমার आंसर হয়ে গেছে। এখন এখানে কার্বনের হাত কয়টা বাকি? দুইটা। এখানে কি? এটা C2 বলছি, এটা C2 মানে বুঝতেছো? C মানে কি আমাকে বলো? C মানে কি? এটা আসলে C মানে এটা বোঝাচ্ছে এরকম C মানে এরকম C না? তাহলে এখানে তুমি একটা কাজ করবা যে C2 যখন দেওয়া হবে না, যখন C2 দেওয়া হবে না, তখন তুমি এখানে বসাবো কি? H5। H5 কোথা থেকে আসছে? দেখো C2H5 টাকে যদি ভেঙে লিখি, এর आंसर আসবে কত? CH2 এবং CH3। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখানে যখন কার্বন দুইটা দেওয়া হচ্ছে, তোমাকে আমি একদম ভেঙে লেখাচ্ছি। দেখো কার্বন, তুমি এটা বুঝো নাই স্যার ভাইয়া, কার্বন দুইটা বসাছেন, এটা এতটুকু পর্যন্ত আমার বোঝা গেছে। বাট প্রশ্ন হচ্ছে আপনি এখানে হাতগুলো মিলাইছেন কেমনে? দেখো এখানে কার্বন, এখানে হাত কয়টা বাকি? এতটুকু পর্যন্ত বোঝা গেছে না? দ্বিতীয় কার্বন আমি এখানে বসাইছি কেন? কারণ আণবিক সংকেত সেম রাখতে বলছে। কে রাখতে বলছে? আমি বলি নাই, ডেফিনিশনে বলছে। তাহলে সেম রাখো তো ভাইয়া। এখানে একটা, দুইটা, হাত কয়টা বাকি? দুইটা বাকি। তাহলে এই ক্ষেত্রে আমি H2 দিলাম। আগে কেন লিখছে বুঝছো? কারণ তোমাকে ফিল করানোর জন্য, না হলে কিন্তু আমি আগে ভেঙে লিখতাম। এখানে তার হাত কয়টা বাকি আছে? একটা চলে গেছে, বাকি হাত কয়টা? 3টা। সুন্দর করে এখানে বসা দাও। একটা বাচ্চা বুঝে গেছে বেসিকটা। এখন প্রশ্ন হচ্ছে কোটি টাকার প্রশ্ন, এই যোগের নাম কি? ভাই নামকরণ আসতেছি পরে। আমি বললাম না নামকরণ আমরা এবার আসতেছি না কেন? তুমি নামকরণ এখন শেখার দরকার নাই, বললাম তো নামকরণ একটু পরে। নামকরণ আমি তোমাকে এটা শিখাতে 30 সেকেন্ডও লাগবে না। কেন? কারণ নামকরণ আমি তোমাকে এটা শিখিয়ে দিলে, দেখো ছোট অ্যালকাইল গ্রুপটাকে তুমি অ্যালকোক্সি ধরবা, এটা ইথারের নামকরণ করাবো। ছোট অ্যালকাইল গ্রুপটাকে তুমি অ্যালকোক্সি ধরবা, আর এটাকে তুমি ধরবা অ্যালকেন সিরিজের নাম। এটার নাম হচ্ছে মিথক্সি ইথেন। আচ্ছা স্যার এখনো বুঝিনি। আচ্ছা নামকরণটা একটু মাথায় রাখো। ফার্স্ট অফ অল তুমি এই জিনিসটা বুঝতে পারছো আমি কেন নামকরণটা একটু মাথা থেকে একটু ফেলে দাও। ফার্স্ট দেখো OH টা আমি ইথার রাখছি না, ইথার অক্সিজেনটা। এবার বাম পাশে কি? CH3। এখানে তুমি যে কোনো একটা জায়গায় চেঞ্জ করতে পারো। এই জায়গায় তুমি কার্বন একটা রাখতে পারো, এই জায়গায় তুমি দুটো রাখতে পারো, এই জায়গায় একটা রাখতে পারো, সেমই आंसर আসবে। যে লাও সেই কদু, এটা নিয়ে প্যারা দরকার নাই। এখন আমি তোমাকে যদি বলি ধরো CH3 CH2 CH2 CHO, অর্থাৎ আমি তোমাকে বললাম বড় বড় যৌগগুলা। আমাকে ধরো আগামীকাল পরীক্ষায় প্রশ্ন লিখলাম, আমি সেম প্রশ্ন দিব, কিন্তু সেম প্রশ্ন আমি দিব। তার মানে আমি পরীক্ষা ফাস্ট করে দিচ্ছি। হ্যাঁ তোমরা পারলে আমার ভালো লাগবে। সেম জিনিসটা বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা বের করে দেখা। তো আমি তোমাকে কি বলছিলাম কি? CO, কারণ আমাকে কার্যকরীমূলকের ডেফিনিশনে কি বলা হচ্ছিল? আরে ভাই আণবিক সংকেত সেম রাখো, বাকিগুলো কোনো সমস্যা নাই। আণবিক সংকেতকে সেম রাখতে হবে। তো সেম রাখছো কোনো সমস্যা নেই, বাট আমার গঠনটা চেঞ্জ করে দাও। বাট আণবিক সংকেতকে সেম রাখতে হবে। তার মানে CH থাকবে, সেটা কি হয়ে যাবে? CO হয়ে যাবে। এখন তুমি মিলাও, এখানে কার্বন কয়টা? 1 2 3 4, চারটা কার্বন। হাইড্রোজেন কয়টা? 3 5 7 8। তার মানে হাইড্রোজেন কয়টা? 8টা, কার্বন কয়টা? 4টা। 1 2 3 4, কার্বন কয়টা? 4টা, হাইড্রোজেন কয়টা? 3 5 7 8, আর অক্সিজেন কয়টা? একটা। এখন একটা কাজ করো, কার্বন কয়টা বলছে? 1 2 3 4টা না? এখানে মাঝখানে একটা বসাই দিছি। কিভাবে বসাইছি? আরে ভাই আমাকে বলছে অ্যালডিহাইড থাকলে কিটো হয়ে যাবে। তাহলে অ্যালডিহাইড থাকলে যদি কিটো হয়ে যায়, তাহলে আমি কি করলাম? আমার কার্বন কয়টা বাকি আছে? আর কয়টা বাকি আছে? 3টা। তাহলে আমি এখানে একটা বসাইলাম। আর কয়টা বাকি আছে? আরো 2টা। তাহলে আমি এখানে 2টা বসাইলাম। তাহলে আমি কি করলাম? এখানে যেহেতু কার্বনের একটা হাত মিসিং, মানে একটা হাত বলতে একটা হাত হইছে, আর বাকি 3টা হাত মিসিং, তাহলে আমি এখানে বসালাম হাইড্রোজেন। আর এখানে আমি কি বসালাম? C2H5, সেম আগের মতো।
এটা বসাই দাও। তার মানে ঘুরে ফিরে এটা দাঁড়াচ্ছে সেম জিনিসটা দাঁড়াচ্ছে, বাট মাঝখানে কি আছে, সিও আছে, মানে এটার মতোই অনেকটা। এখন নামকরণে প্রবলেম আছে। নামকরণ কি? আচ্ছা নামকরণ আসতেছি পরে। ফার্স্ট অফ অল আমাকে বলো এতটুকু পর্যন্ত বোঝা গেছে? তুমি যেভাবে করো না কেন, তোমাকে যদি পরীক্ষায় যদি এমসিকিউ যদি বলে যে ভাইয়া এটার কার্যকরীমূলক সমতা বের করে দেখান, কারণ তোমাকে মাথায় রাখতে হবে ওএইচ থাকলে ইথার হবে, অ্যালডিহাইড থাকলে কিটো হবে, বাস শেষ। কেন? কারণ আমাকে বলা হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলের কার্যকরীমূলকের পার্থক্যের কারণে, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলের কার্যকরীমূলকের পার্থক্যের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে কার্যকরীমূলক সমানতা। অর্থাৎ সবকিছু সেম থাকবে বাট কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ এখানে রুল বলা হচ্ছে কি, কারাদ্বীপের মধ্যে রুল কি বলা হচ্ছে, ওএইচ থাকলে ইথার, ডান এন্ড ডাস্ট। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? এতটুকু পর্যন্ত বোঝা গেছে? আমার মনে হয় এখানে আর আজকে এক্সাম আমার অনেক বাজে হয়েছে, সমস্যা নাই, এক্সাম বাজে হলে সমস্যা নাই, নেক্সট আবার দিবা, প্রতিদিন তো এক্সাম হবে। এতটুকু বোঝা গেছে না? তাহলে আমার এখানে কাজ শেষ, কার্যকরীমূলক সমানতা শেষ। আচ্ছা অনেক কেউ বলছে ভাই এটার নামকরণ, এটার নামকরণ হবে বিউটেনন 2। বিউটেনন 2 দেখো আমি আবার বলতেছি নামকরণ নিয়ে মোটে প্যারা নিবে না। তুমি কি মনে করো জৈব রসায়ন আমি নামকরণ ছাড়া শেষ করে দিব? এবার নামকরণ একটু ডিফারেন্ট টাইপের পড়াবো। দেখো এখানে দেখো 2 3 4, তুমি এটা নামকরণ করতে গেলে 1 2 3 4। আচ্ছা এটাকে ভেঙে লিখতে পারো, সমস্যা নাই, এটা ভেঙে লিখো। স্যার আমি বুঝতে কষ্ট হচ্ছে, আচ্ছা ঠিক আছে এভাবে লিখো, কারো কোনো সমস্যা আছে লিখো। তো 3 4, প্রশ্ন হচ্ছে স্যার এখান থেকে কেন নাম্বারিং করলেন? আমি না আগে থেকে বলছি কার্যকরীমূলক যেদিকে কাছাকাছি পাবা এদিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক কোনটা, এটা না 3 নাম্বার পাচ্ছ, এদিক থেকে করলে 1 নম্বরে। তাহলে আমি বলতে পারি কি বিউটানন 2। আচ্ছা বিউটানন 2 বলার না বলা সেম কথা, বিউটানন 2 বলতে পারো অথবা শুধু বিউটানন বলতে পারো, সমস্যা নেই, কারণ এটা 2 বলার দরকার নেই, কারণ বিউটানন মানে হচ্ছে বিউটানন 2 হবে। যাই হোক তুমি বলতে পারো, আমি আর কনফিউশন করতেছি না, তুমি বলবা বিউটানন 2, এতটুকু না, এতটুকু কথা, বিউটানন 2 লিখো। আচ্ছা সমস্যা নেই। এখন কথা হচ্ছে কার্যকরীমূলক বোঝা গেছে, এখন এর পরবর্তীতে আসবো মেটামরিজম টটামরিজম। কার্যকরীমূলকের উপর নির্ভর করবে সবগুলো, কিন্তু এটা মাথায় রাখিও, কার্যকরীমূলকের উপর নির্ভর করবে বাকি দুইটা। মানে কার্যকরীমূলক যদি কার্যকরীমূলক থেকে হচ্ছে আমরা মেটামরিজমটা বসাবো। মনে রাখবা আমরা কার্যকরীমূলক থেকে, আবারও বলতেছি কার্যকরীমূলক কাঠামোর উপরে আমার মেটামরিজম নির্ভরশীল, আমি বলে দিচ্ছি টটামরিজমটা নির্ভরশীল কাশের উপরে, কার্যকরীমূলকের উপরে, এটা মাথায় রাখবা। দুইটা জিনিস আমি আবার বলতেছি, মেটামরিজম এবং টটামরিজম দুইটাই হচ্ছে আমরা কার্যকরীমূলক থেকে দেখে দেখে লিখবো। এখন প্রশ্ন হচ্ছে কোটি টাকার প্রশ্ন, মেটামরিজম কাকে বলে? দেখো আগে ফার্স্টে ইন্ট্রোডাকশন দিচ্ছি, এরপরে তুমি দেখবা আস্তে আস্তে কিভাবে এটা আগাচ্ছি। ইন্ট্রোডাকশন এতটুকুই, কিন্তু এর বাইরে কোনো ইন্ট্রোডাকশন নাই, আর এর বাইরে আর কোনো ইন্ট্রোডাকশন নেই। কথা বুঝতে পারছো? স্যার এগুলো শিকল সমানো সম্ভব? শিকল সমানো সম্ভব। সিএস3 সিএইচও দিবে না এফজি, দেখো আচ্ছা সিএস3 সিএইচও দিবে না কেন? দেখো সিএস3 সিএইচও এখানে দেওয়ার সম্ভাবনা নাই, কারণ ওইটা হচ্ছে তুমি যদি বলো ভাইয়া সিএস3 সিএইচওটা কি হচ্ছে না, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে না কি, এটা কিটো তুমি যখন দিয়ে দিচ্ছ না এখানে মধ্যে তুমি হাতটা মিলাতে পারবে না, মানে গাঠনিক স্ট্রাকচারটা ঠিক না, সেজন্য এটা দিচ্ছে না। কথা বুঝতে পারছো? গাঠনিক স্ট্রাকচারটা মিলতেছে না, সেজন্য এটা দিচ্ছে না। শুধু এই জায়গায় একটু এক্সেপশনাল আছে, বাকিগুলো কিন্তু ঠিক আছে। ওকে, বাকিগুলো কিন্তু ঠিক আছে। আমি আবার বলতেছি এটা কেন দিচ্ছে না বুঝতে পারছো? কারণ তুমি এটা সিওটা মিলাও, হাত মিলাবা কেমনে, সেজন্য কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকে, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকে। তার মানে এটা শুরু হবে প্রপানল থেকে, প্রপানল থেকে দিবে। কিছু কিছু জিনিস তুমি মাথায় রাখো। তুমি যদি বলো ভাইয়া সিএস3 সিএইচও দিচ্ছে না কেন, কারণটা কি, কেন এটা কার্যকরীমূলক বানাতে পারতেছে না? দেখো কিটো থাকলে সেটা কার্যকরীমূলক কিটো হয়ে যাচ্ছে, তাহলে হাতগুলো মিলাবা কেমনে? এখানে বাকি কি আমাকে বলো, এখানে কোনোভাবে সেটা কি মিলানো সম্ভব? এখানে হাইড্রোজেন কয়টা, 4টা, কার্বন কয়টা বাকি আছে, 2টা না? কিভাবে মিলাবো আমাকে বলো, মিলানো সম্ভব এটা? ঠিক আছে। আচ্ছা এখন দেখো, সো এই জিনিসটা সম্ভব না, মানে গাঠনিক ভাবে সেটা সম্ভব হচ্ছে না আর কি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আসি মেটামরিজমের ক্ষেত্রে। মেটামরিজমের ক্ষেত্রে দেখো, মেটামরিজমের ক্ষেত্রে আচ্ছা দেখো যাদের প্রবলেম আছে আমরা আরো দেখবো। ফার্স্ট ইন্ট্রোডাকশনটা দেখো, মেটামরিজম কাকে বলে, মেটামরিজমের ডেফিনিশনটা কি? মেটামরিজম ডেফিনিশন বলা হচ্ছে, এখন সবকিছু তো মোটামুটি বোঝা গেছে যে শিকলে হচ্ছে কার্বন শিকলে চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে পজিশন হচ্ছে কি ছিল, অবস্থানে কার্যকরীমূলক অবস্থান চেঞ্জ হচ্ছে, আর ফাংশনাল গ্রুপে কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যাচ্ছে। মেটামরিজমে কি চেঞ্জ হবে? মেটামরিজমে কি চেঞ্জ হবে? মেটামরিজমে চেঞ্জ হবে তোমার কি চেঞ্জ হবে দেখো, ফার্স্ট অফ অল দেখো মেটামরিজমে কি হবে, সেম, এখানেও সেম কথা আবার লিখবা, একই আণবিক সংকেত বিশিষ্ট, একই আণবিক সংকেত বিশিষ্ট, ঘুরে ফিরে সেম কথাই, একই আণবিক সংকেত বিশিষ্ট, একই আণবিক সংকেত বিশিষ্ট। ঠিক আছে, দেখো একই আণবিক সংকেত, এখানে কি কার্যকরীমূলক পাশে কার্বন পরমাণু এখানে যে কোনো তাকে মেটা বলে। আচ্ছা দেখো 3 হবে না ভাইয়া, জি ভাইয়া n = 2 দিয়ে স্টার্ট হয় মেবি,
3 হবে না। ওরে ভাই আপনার বোর্ডের সামনে একটা হেলিকপ্টারের মধ্যে একটা মশা দেখলাম। এগুলো কি বলতেছো আমি বুঝতেছি না। তোমরা কি আদৌ কি আমার কাছে ভর্তি হইছো নাকি পাবলিক গ্রুপে করতেছো আমি কিছু বুঝতেছি না। আজকে এক্সাম দেওয়ার সময় আম্মু আমার সাথে ছিল, যখন রেজাল্ট দেখলাম আমার আপসেট হলো, লেগেছিল, বাট আম্মুর হাতে ছিল না, বাড়ি খাইতে লেট হয়নি, অনেক ব্যথা পাইছি। আচ্ছা ঠিক আছে, টেনশন করিও না। দেখো আচ্ছা কি বলা হচ্ছে, দেখো অনেক কথা বলছো তোমরা। দেখো একই আণবিক সংকেত বিশিষ্ট, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের সবগুলো কিন্তু আণবিক সংকেত সেম থাকবে না, সবগুলো আণবিক সংকেত সেম থাকবে। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কি জৈব যৌগের বলার পরে আমি কি লিখতে পারি বলো? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে, কার্বন শিকলে, কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে, সেজন্য বলছিলাম না যেটা কার্যকরী মূলকের উপর ডিপেন্ড করবে, মানে কার্যকরী মূলকের দিকে তাকাতে হবে। কার্যকরী মূলকের উভয় পাশে, উভয় পাশে, কার্যকরী মূলকের উভয় পাশে, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যেই সমানতা পরিলক্ষিত হবে, আজীবন এই ডেফিনিশনটা আমরা বাচ্চাদেরকে পড়ায় আসতেছি, এই ডেফিনিশনের বাইরে কোনো ডেফিনিশন নাই, এটাই হচ্ছে মেইন ডেফিনিশন। কি বললাম দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যে সমানতা দেখতে পাবো সেটাই হচ্ছে আমার মেটামরিজম সমানতা। এতটুকু বুঝে গেছে? এতটুকু বুঝে গেছে? অর্থাৎ ঘুরে ফিরে একটা কথা, কার্যকরী মূলকের উভয় পাশে যদি আমার কার্বন সংখ্যা যদি ভিন্ন থাকে তখনই সেটা হচ্ছে মেটামরিজম সমানতা দেওয়া যাবে। ধরো কিছুক্ষণের জন্য এটা মাথায় রাখো, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা হচ্ছে এরকম, কি এক্সাম্পল দেওয়া যায় আমাকে বলো, কি এক্সাম্পল দেওয়া যায়? ধরো মাঝখানে একটা ও দিলাম, ইথার, মাঝখানে একটা ও দিলাম। ধরো আমি এখানে বললাম C2H5, এখানে বললাম C2H5, এটা একটা যৌগ, এটা সাধারণ নাম কি জানো? ডাই ইথাইল ইথার। এটা ইথাইল মূলক না? ইথাইল কি স্যার? ইথাইল মানে কি? ইথাইল কি? আরে ভাই ইথাইল মানে হচ্ছে ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে। এটা আগে কি ছিল? C2H6 ছিল। C2H6 মানে কি স্যার? আমি খাই বলছি। আরে ভাই CnH2n+2 অ্যালকেন শ্রেণীর সদস্য না? কার্বন কার্বনের দুইটা এর নাম কি হবে? ইথেন। ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, নাম কি হবে? ইথাইল। ইথাইল কয়টা? দুইটা, একটা থাকলে মনো, দুইটা থাকলে ডাই, ডাই ইথাইল। আর এই যৌগটার নাম কি? মূলকটার নাম কি? ইথার। জন্য বলতে পারি ডাই ইথাইল ইথার। কিন্তু এটা কিন্তু আইপেক নাম না, তোমাকে বোকা বানাইছি। ডাই ইথাইল ইথার মনে থাকবে এটা? আচ্ছা প্রশ্ন হচ্ছে মেটামরিজম সমানতা স্যার এখনো বুঝতেছি না। খুবই সিম্পল, দেখো ফার্স্ট আগে লিখে ফেলে এরপর বুঝাবো। ডাউন এন্ড লাস্টেড এটা মেটামরিজম। কেউ যদি আজ করে, যেমন আগামীকাল পরীক্ষা নিব না 10টায়, আগামীকাল পরীক্ষা 10টায়, আবার সেম আগের মতো হবে। 10টা বলতে কয়টা? আমাদের পরীক্ষা শিডিউল কখন? 10:30-এ না? 10:30-এ হবে। আচ্ছা দেখি পরীক্ষার টাইম আমরা নেক্সট উইক থেকে চেঞ্জ করে দিব, সবার সুবিধার মতো টাইম দেওয়া হবে। শুধু এই সপ্তাহের মধ্যে 10:30-এ থাকবো। নেক্সট উইক থেকে একটা ফিক্স একটা টাইম দিব যেখানে পরীক্ষা হবে, সবসময় একই টাইমে পরীক্ষা হবে। না হলে এরকমও করতে পারি যে একটা পরীক্ষা 10:30-এ নিছি, যাদের ভালো লাগবে, মানে যাদের ভালো লাগবে বলতে যাদের হচ্ছে প্রবলেম থাকবে না তারা দিবে। আরেকটা সেট, মানে দুটো সেট করবো, আরেকটা সেট হচ্ছে পরশুদিন সকালে, মানে এর পরের দিন সকালে দিবে। তো যার যখন মন চায় সেটা দিবা, যে একবার দিছে সে আর দিবে না, ঠিক আছে? এরকম করতেছি, মানে এরকম করবো, সামনে আরো আপডেট আসবে। এখন প্রশ্ন হচ্ছে ধরো এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে এ। তো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে এ এবং বি পরস্পর কি সমান, নিচে দিল ফাংশনাল, মেটামরিজম, প্রোটোমরিজম, অনেক কিছু বললো, তুমি কিভাবে বুঝবে? আরে ভাই কি বলছে দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে। আচ্ছা ফার্স্ট অফ অল দেখো আণবিক সংকেত সেম আছে কিনা। আণবিক সংকেত দেখো এখানে, আণবিক সংকেত দেখো C4, C4, এরপরে কি H10O, এটা আণবিক সংকেত। এটা আণবিক সংকেত কি আমাকে বলো? C4H10O, এটা আণবিক সংকেত সেম। আণবিক সংকেত মানে হচ্ছে মলিকিউলার ফর্মুলা, MF মানে হচ্ছে মলিকিউলার ফর্মুলা। আর এটা কি MF, MF মানে হচ্ছে মলিকিউলার ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা মানে আণবিক সংকেত। আর এটা কি গাঠনিক সংকেত। আণবিক সংকেত, আণবিক সংকেত সেম, তাহলে ভাই চেঞ্জ কোথায় আসছে? আরে ভাই চেঞ্জ আসছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু ভিন্ন, কার্বন পরমাণু চেঞ্জ, মানে কার্বন পরমাণুর সংখ্যা চেঞ্জ। কার্বন পরমাণুর সংখ্যা যখন চেঞ্জ হবে, এখানে কি ছিল? দুইটা, চারটা, আর এখানেও কিন্তু চারটা, কিন্তু এই পাশে একটা, এই পাশে তিনটা, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এই পাশে একটা, এই পাশে তিনটা। স্যার এগুলো কি পড়াচ্ছেন? দেখো এটা হচ্ছে মেইন কথা। কি বলছে? যে কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন। এটা আমি তোমাকে পাগল বানাচ্ছি না, এগুলো বই বলতেছে ভাই।
কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হলে, এখানে কয়টা আছে? দুইটা, এখানে কয়টা আছে? দুইটা, উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা ভিন্ন পাইছো, এটাই মেটামরিজম। কারা কারা বুঝো না আমাকে বলো। এক্সাম্পল কি আরো দিব? এক্সাম্পল কি আরো দিব? আচ্ছা, একজনে বলতেছে এটা অবস্থানও হয়। এই যে আমি তোমাকে একটু আগে একটা সিরিজ লিখে দিয়েছিলাম না, RTFMCP। দেখো তোমাদের এই প্রশ্নগুলো থাকবে RTFMCP, এগুলো অনার্সের বইয়ে লেখা আছে, এগুলো তোমাদের ইন্টারের বইয়ে এগুলো লেখা নাই। RTFMCP, RTFMCP এর মধ্যে এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে কি জানো ভাইয়া? ও ভাইয়া, ভাই আপনাদেরকে একটা কথা বলি, চাচ্ছি মন চাচ্ছি এখন এগুলো পড়ে ফেলি, বাট এখন যদি আমি এই পজিশনে যাই তাহলে কিন্তু সিরিজ সিকোয়েন্স ব্রেক হয়ে যাবে। অলরেডি তোমাদের মাথা অনেকজনের খারাপ হয়ে গেছে, আজকে কেন আধা ঘন্টা লেগেছে। দেখো এই টপিকটা হচ্ছে এরকম, ফার্স্টে আর কে ভুলে যাও, আর তো আমরা পড়াবো না। আর হচ্ছে রিং, রিং এটা হচ্ছে রিং মানে কোনটা জানো? বলাই, বলাই, ওই যে অ্যারোমেটিক, ওটা অ্যারোমেটিকের সমান্তরালে চলে যাবে। এখন আমরা করব কি TFMCP, এটা লিখছি না? TFMCP কি বলতে রে বেটা, আমার কিছুই পড়া নাই। দেখো TFMCP এটা কি? অনেককে বলতেছো ভাইয়া এটা তো অবস্থান সমান্তরাল বলতে পারি। দেখো আমাকে বলো কোনটা আগে আছে, দেখি বলো। T is greater than F is greater than M is greater than C is greater than P, কোনটা আগে আছে? P আগে আছে নাকি? যারা বলতেছো ভাই এটা কেন অবস্থান হয় নাই, এটা কেন অবস্থান হচ্ছে না, ভাই এটা কেন অবস্থান সমান্তরাল বলবো না, কারণটা কি? কারণটা হচ্ছে খুবই সিম্পল, একটা সক্রিয় সিরিজ আছে, সেটা হচ্ছে কি T is greater than F is greater than M is greater than C is greater than P, কোনটা আগে আছে আমাকে বলো? M আগে আছে। তাহলে আমাকে যদি পরীক্ষা যদি বলে এটা আর এটা কোন ধরনের সমানুক, তুমি বলবা মেটামরিজম, কেন? M আগে আছে। এখন এটা বেসিক করতে গেলে নেক্সট ক্লাসে যেতে হবে, তাহলে আমরা ওই জায়গায় যাচ্ছি না, আপাতত এটা মনে রাখো TFMCP। TFMCP কি? TFMCP মুখে মুখে বলো TFMCP, সবাই একবার লিখো, কমেন্টে একবার লিখো TFMCP, সবাই লিখো, কমেন্টে লিখো TFMCP, TFMCP, লিখো 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 লিখো। আচ্ছা রিংটা কেন লিখতে মানা করতেছি? কারণ রিং পড়াচ্ছি না এখনো, রিং এখনো পড়াচ্ছি না। TFMCP বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ওকে আচ্ছা, একজন বলতেছে TFMCP এগুলা কি? আল্লাহ ছেলেটাকে নিয়ে কই যাবো, একটু আগে কি বললাম আমি? আরে আল্লাহ, টি মানে হচ্ছে টটামারিজম, লিখে দিতে হবে। এরপরে F মানে ফাংশন, M মানে C মানে P মানে পজিশন। লিখছো সবাই? এটা লিখছো? ওকে লেখা হয়েছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি ম্যাথমেটিক্যাল সমতা কারা দিবে। ম্যাথমেটিক্যাল সমতা কারা দিবে লেখা হয়েছে? আচ্ছা দেখো লেখা হয়েছে না? আচ্ছা এটা বিস্তারিত বলতেছি, বললাম এটা আরেকটা ক্লাস লাগবে, আরেকটা ক্লাস লাগবে। দেখো অবশ্যই একটা ক্লাস লাগবে, কখনো গাঠনিক সমতা দুই ক্লাসে পড়ানো সম্ভব না। পাবলিক গ্রুপে আমি কেমনে পড়েছি আমি নিজেও জানি না, মানে ওটা বেসিক কনসেপ্ট আরো যদি দিতে চাই 3টা ক্লাস লাগবে গাঠনিক সমতা। দেখো এখন বলা হচ্ছে কারা দিবে, এটা একটু বিতর্কিত। এখন যেটা পড়াবো মাথা খারাপ করবা না, দেখো কারা দিবে, মাথা বলতে তোমার খারাপ করবো না, কারা দিবে, প্রশ্ন হচ্ছে কি কারা দিবে। আচ্ছা দেখো আমি এখানে নরমালি যেটা সবাইকে বলি সেটা এখনো বলতে হবে, কারণ ওইটা ছাড়া তুমি বুঝবা না, কারণ যারা একদম নতুন যারা আছে ওরা একটু সমস্যা পড়ে যাবে। সো এখানে কারা দিবে মেটামরিজমের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার কার্যকরী মূলক আছে না, কার্যকরী মূলক আছে না, কার্যকরী মূলক আছে না, সেটা আমি তোমাকে বলছিলাম যে মেটামরিজমের ক্ষেত্রে মানে কারা দিবে সেটার ক্ষেত্রে আমাকে দেখতে হবে কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যোগফল দেখব, কার্বন সংখ্যার কি দেখব? যোগফল দেখব। কার্যকরী মূলকের উভয় পাশে আমি কি দেখব? কার্বন সংখ্যার যোগফল। তুমি যদি বলো কারা দিবে সেটা বুঝবো কেন? কার্বন সংখ্যার যোগফল দেখব। যদি কার্বন সংখ্যার যোগফল, যদি কার্বন সংখ্যার যোগফল 4 বা 4 থেকে বেশি হয়, কি বললাম? 4 অথবা 4 থেকে বেশি হবে, 4 অথবা 4 থেকে বেশি বা 4 এর সমান হলে, এবং সেটা কি হতে হবে? জোড় হতে হবে।
এটা একটু বোঝার সমস্যা হচ্ছে তোমাদের, আমি বুঝতেছি। সেটা হচ্ছে কি, এটাকে অন্যভাবে চিন্তা করতে পারো। সেটা হচ্ছে কি, কার্বন সংখ্যার যোগফল জোড় হতে হবে এবং এই জোড়টা, এই জোড় সংখ্যাটা মানে জোড় সংখ্যা হতে হবে। যোগফলটা কি হতে হবে? জোড় সংখ্যা হতে হবে এবং এই জোড় সংখ্যাটা 2 এর অধিক হতে হবে। তুমি বলতে পারো ভাই যোগফল যদি 2 আসে তাহলে হবে না। এইভাবে চিন্তা করতে পারো। যদি এইভাবে চিন্তা করো যে এটা ভাই এটা বুঝতেছি না, আচ্ছা এটা বাদ দাও, এটা না লিখলেও চলবে। সেম কথা ছিল কিন্তু না লিখলেও চলবে। কার্বন সংখ্যার যোগফল জোড় সংখ্যা হতে হবে এবং জোড় সংখ্যাটা 2 এর অধিক হতে হবে। অর্থাৎ যদি 3 হয়, যদি 3 হয় তাহলে সেটা কি হবে? যদি 3 হয় তাহলে সেটা কি হবে? দিবে না। যদি 4 হয় দিবে। যদি 5 হয়, যদি 5 হয় তাহলে দিবে না। এখন এর পরবর্তীগুলো আমি এখন যাচ্ছি না, কারণ এখানে একটা লিমিটেশন আছে। স্যার এত কি পড়াচ্ছেন, একটু ওয়েট করো, সবগুলো আগে লিখো, মজা পরে বুঝবা। লিমিটেশন আছে, সেটা হচ্ছে এই সূত্রটা, কারণ আমাদেরকে আসলে বড় বড় যৌগগুলো দেয় না। আমাদেরকে পরীক্ষায় শুধুমাত্র দিবে হচ্ছে নরমালি এখন পর্যন্ত যা দেখলাম, অ্যাডমিশন বলো একাডেমিক বলো, শুধুমাত্র C5H10 এর পর্যন্ত দিছিল। এর বড়গুলো দেয় না। হয়তো দিচ্ছে C4H10O, হয়তো দিচ্ছে C4H8O। এগুলো কি আমি একটু পরে বলতেছি। এতটুকু পর্যন্ত সবেমাত্র মানে দেওয়া হচ্ছিল। মানে এর বড় যেমন বলে C6H12, C7H14, এগুলো তেমন একটা আসে না, কারণ এত বড় বড় যৌগগুলো ভাঙতে তো সময় চলে যাবে, সো এগুলো আসে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে যে এই উপরোক্ত সূত্রটা, এই উপরোক্ত সূত্রটা, এই উপরোক্ত ফর্মুলাটা C5H10O পর্যন্ত, ও অবধি কার্যকর। শেষ। C5H10O পর্যন্ত, এর বাইরে সেটা আর কার্যকর হবে না। আমি আবার বলছি, C5H10O পর্যন্ত, অর্থাৎ কার্বন সংখ্যা 5 পর্যন্ত এটা কার্যকর হবে, এর বাইরে সেটা কার্যকর হবে না। মানে কার্বন সংখ্যা তুমি যদি বলো এটা 5, এই 5টা কি বোঝাচ্ছেন? এই 5 আর এই 5 সেম কথা না। এটা হচ্ছে, এটা কি 3 দিয়ে কি বোঝাচ্ছেন স্যার? আমি একটা জিনিস, একটা ওয়ার্ড বুঝি না। আরে ভাই আমি তোমাকে বলছিলাম কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যোগফল। আরে কার্যকরী মূলকের উভয় পাশে, উভয় পাশেটা লিখে নেই, লিখে ফেলো। উভয় পাশে মুখে বলছিলাম বাট তুমি লিখো নাই, এটাই তো। তুমি বলতে ভাই আপনি আমাদেরকে স্লাইড দিবেন তো, সেই কারণে স্লাইড দিচ্ছি না নেক্সট ক্লাস থেকে, যদি নোট করে না থাকো। নোটের জন্য কিন্তু বিস্তারিত আসতেছে। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যোগফল জোড় হতে হবে এবং জোড়টা 2 এর অধিক হতে হবে। তার মানে আরেকটা কথা দেখো, লিমিটেশন কি? এই উপরোক্ত ফর্মুলাটা শুধুমাত্র C5H10O পর্যন্ত কার্যকর, এর উপরগুলোতে নতুন সিস্টেম আসবে। এখন দেখি আমরা আস্তে আস্তে এর পরে C5H10, হ্যাঁ C5H10O হবে, C5H10O পর্যন্ত কার্যকর হবে। আরে ভাই কি বললাম, C5H10O অবধি পর্যন্ত কার্যকর, মানে এতটুকু পর্যন্ত কার্যকর হবে, এতটুকু পর্যন্ত তুমি হিসাবটা মিলাতে পারবা। বাট এর উপরটা C6, C7, C8, C9, C10 এগুলো কার্যকর হবে না। বুঝা গেছে? এতটুকু লিখছো? এখন আসি এর পরের কথা। এতটুকু বুঝা গেছে না? বুঝা গেছে? এখন ধরো কিছু ক্ষেত্রে আমি তোমাকে বললাম, সেটা হচ্ছে কি, ধরো এখন ধরো আমি একটা एग्जांपल দিলাম, সবাইকে একটা एग्जांपल দিচ্ছি। ধরো एग्जांपल দিলে মোটামুটি তুমি মানে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে एग्जांपल দেখলে। কি বললাম, বড় বড় যৌগগুলোর ক্ষেত্রে আমি কাজে নিব না। ধরো আমি তোমাকে কিছু ক্ষেত্রে বললাম, সেটা হচ্ছে যে C4H10O এর একটা যৌগ দিলাম। ধরো আমরা একটু প্র্যাকটিস করব। আমি তোমাকে আরেকটা যৌগ দিলাম, আমি তোমাকে এটা বললাম, ধরো ভাইয়া C4H8O। তো ধরো তোমাকে বলছে, ধরো তোমাকে পরীক্ষায় বলছে যে C4H10O, অথবা এরকমও বলতে পারে যে নিচের কোনটি মেটামরিজম সমানতা দিবে। পরীক্ষায় প্রশ্ন আসছে নিচের কোনটি মেটামরিজম সমানতা। পরীক্ষায় শুধু এমসিকিউ প্রশ্ন না, এগুলো সিকিউতে আসে। উদ্দীপকে দিয়ে দিবে নিচের কোনটি মেটামরিজম সমানতা দেয়, ব্যাখ্যা করো। এখন তুমি ব্যাখ্যা করতে হবে মেটামরিজমের ডেফিনিশন সহ। এখন ফার্স্ট অফ অল মেটামরিজম কি আমি সেটা জানি। মেটামরিজম হচ্ছে একই আণবিক সংখ্যা বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে মেটামরিজম সমানতা। মেটামরিজম সমানতা দেওয়ার জন্য আমাকে কি কি জানতে হবে? আমাকে দেখতে হবে তার কার্যকরী মূলক কি, 1 নম্বর সত্য। তার কার্যকরী মূলক কি?
কারণ কার্যকরী মূলক আমি বললাম না মেটামরিজম বের করতে গেলে ফার্স্ট আগে দেখতে হবে তার কার্যকরী মূলক কি। কারণ তোমাকে বলা হচ্ছে মেটামরিজমে বলা হচ্ছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা চেঞ্জ হওয়ার কারণে, কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পাবো সেটাই হচ্ছে আমার মেটামরিজম সমানতা। তো ফার্স্ট অফ অল দেখতে হবে এখানে কার্যকরী মূলক কোনটা, এটা বের করতে গেলে শর্তটা কি দেখো। ফার্স্ট অফ অল দেখো ভেঙো, আমি তোমাকে ভাঙার সিস্টেমটা আমি তোমাকে আগে বলছিলাম না ভাঙার সিস্টেমটা, তা বলার নাই। ভাঙাবো কিভাবে? চোখ বন্ধ করে CH3 লিখতে থাকো। কার্বন কয়টা? চারটা, দিকে তাকাবা না, কার্বন কয়টা? চারটা না? এতটুকু পর্যন্ত চুপ, একদম চুপ। এখন হাইড্রোজেন কয়টা? 5টা 7টা। বাট এখানে হাইড্রোজেন কয়টা বাকি আছে? 10টা বাকি আছে। অক্সিজেন কয়টা? স্যার 10টা বলতে টোটাল কয়টা? 10টা। এখানে লিখছি কয়টা? 7টা। কয়টা হাইড্রোজেন বাকি? 3টা। অক্সিজেন বাকি আছে কয়টা? 1টা। ফার্স্ট অফ অল হাইড্রোজেন বাকি আছে কয়টা? 3টা। তার মানে 3টা বাকি আছে, মানে আরেকটা দিতে, আরো দুটো দিবে। হাইড্রোজেন বাকি আছে কয়টা? এখন 1টা। সুন্দর করে ওয়েজ বসে দিছো। আচ্ছা, এখন তোমাকে কি বলা হচ্ছে আমাকে বলো। তোমাকে বলা হচ্ছে কোনটা মেটামরিজম সমানতা দিবে, সেটা বুঝতে গেলে কি করতে হবে? ফার্স্ট অফ অল এই জিনিসটা কার্যকরী মূলক সমানতা আগে বের করতে হবে। এখন তুমি বলতো ভাই আমার তো অনেক সময় লাগতেছে, অনেক কঠিন লাগতেছে। আরে ভাই তুমি জাস্ট নতুন শিখতেছো, তোমার একটু ব্যাপারটা একটু কঠিন লাগতেছে। আমি বললাম তো একটু প্র্যাকটিস করবো আমরা। আমি কি স্লাইডে ক্লাসগুলোকে এমনি নিচ্ছি, স্লাইডে প্র্যাকটিস করাবো সবগুলা, হাতে ধরে সবকিছু একদম। আমরা শুরু করবো কোথা থেকে জানো? C2H6O থেকে যতটুকু যাই সবগুলো প্র্যাকটিস করবো। তবে তার আগে হোয়াইট বোর্ডে আরেকটা ক্লাস হবে, হয়তো সেটা আমি জানাই দিব কিভাবে নিব সেটা পরবর্তীতে। এটা আরো কি কি টপিক পড়ানো আছে সেটা পরে বলতেছি, টেনশন করিও না। সবকিছু কিন্তু আমরা অ্যানালাইসিস করব। দেখো CH3 CH2 CH2 CH2OH, এটা কি একটা অ্যালকোহল শ্রেণীর যৌগ। এই যৌগটার নাম কি আমাকে বলো? 1 2 3 4 চার কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি? 1 কার্বন হলে মিথানল, 2 কার্বন হলে ইথানল, 3 কার্বন হলে প্রোপানল, 4 হলে বিউটানল। সো এটার নামটা কি? বিউটানল। এখন এটা শিখছি বিউটানল। এখন আমাকে বলা হচ্ছে এটা কার্যকরী মূলক বের করে রাখেন। তো এখন মেটামরিজম বের করার আগে কার্যকরী মূলক বের করতে হবে। কারণ আমি তোমাকে আগে বলছিলাম যে এই মেটামরিজমটা কোনটা, এই মেটামরিজমটা মেটাটা ডিপেন্ড করে কিসের উপরে? কিসের উপরে ডিপেন্ড করে? ফাংশনাল গ্রুপের উপরে। লিখে রাখো, ফাংশনাল গ্রুপের উপর। অর্থাৎ মেটা বের করতে গেলে ফাংশনাল গ্রুপটা আগে বের করতে হবে। কারণ তোমাকে ওখানে বলছিল যে কার্যকরী মূলকের উভয় পাশে, কার্যকরী মূলকের উভয় পাশে ধরো তুমি এখানে বললাম OH মানে কি? এটা ইথান না? ইথা। OH মানে কি? ইথা। এখন তুমি এরপরে দেখো, অনেকে বলছে ভাই আমার খুব কঠিন লাগতেছে, এগুলো কিভাবে পড়াচ্ছেন? দেখো আমি তোমাকে বললাম একটু ধৈর্য ধরো। জৈব রসায়ন তুমি কি মনে করতেছো? মানে কি সবচেয়ে বেশি সহজ আবার সবচেয়ে বেশি কঠিন না? জিনিসটা একটু ধৈর্য লাগে। OH থাকলে তোমাকে একটু আগে কি বলছিলাম? ইথার করে নিতে হয় না? OH থাকলে কি করে নিবা? ইথার করে নিবা। এখন তুমি এর পরবর্তীতে এখানে কার্বন এটা 1 2 3 4 ডিস্ট্রিবিউট করে দাও। এখানে দুইটা করে দাও, এখানে দুইটা করে দাও, ভাগ দুইটা ভাগ করে দাও। ভাই ওরা দুইটা ভাগ করে দিছো। হাইড্রোজেন কয়টা? হলো 10টা না? এখানে 5টা দিবা। দেখো কার্বন যখন দুইটা দিবা তখন হাইড্রোজেন 5টা দিবা, মানে হাত মিলবে না। স্যার এটা বুঝি নাই। কার্বন যখন দুইটা দিবা তখন হাইড্রোজেন 5টা দিবা। স্যার একটাও বুঝি নাই। আরে ভাই দেখো কার্বন দুইটা দিছো না, এখানে হাইড্রোজেন কয়টা দিতে হবে? 5টা। স্যার কিচ্ছু বুঝি নাই, একটু ওয়েট করো। কার্বন দুইটা দিছো না, হাইড্রোজেন 5টা হাইড্রোজেন। কেন? এই কার্বনের হাত কয়টা ফিল হইছে? 2টা। বাকি হাত কয়টা? 2টা, তাহলে হাইড্রোজেন 2। এই কার্বনের হাত কয়টা ফিল হইছে? 1টা। বাকি হাত কয়টা? 3টা, তাহলে হাইড্রোজেন 3। এখন বুঝছো কেন 5টা দিতে বলছি? এরপর এই কার্বনের হাত কয়টা ফিল হইছে? 2টা, তাহলে এখানে হাইড্রোজেন 2। এই কার্বনের হাত কয়টা ফিল হইছে? 1টা, তাহলে এখানে হাইড্রোজেন 3। কেন 5টা দিতে বলছি? বুঝছো? এখন এই পরে প্রশ্ন আসছে, স্যার এতক্ষণ সময় লাগতেছে এটা বের করার জন্য? বেসিক ফুল বেসিক থেকে পড়ালে সময় লাগবে। এখানে কি 1 2, এখানে কি 1 2। এখন তোমাকে বলছে মেটামরিজম দিবে এটা, তো তোমাকে ডেফিনিশন কি বলছিলাম? মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যোগফল জোড় হতে হবে। জোড় হইছে? যোগফল জোড় হইছে? 100% দিবে, 100% মেটামরিজম দিবে, 100% মেটামরিজম দিবে। তাহলে মেটামরিজম দেওয়ার সত্ত্বেও কি যোগফল জোড় হতে হবে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া মেটামরিজম বানাবো কিভাবে? খুবই সিম্পল। মেটামরিজমের ডেফিনিশন কি বলছে? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভিন্ন করে দাও। এখানে কার্বন কয়টা? 2টা, তুমি এখানে করে দিবা 1টা। এখানে কার্বন কয়টা? 2টা, ভিন্ন করে দিছো। এটা কি 4 ছিল না? টোটাল যোগফল কত? 4 যোগফল কত? 4টাকে ভিন্ন করলে কি হয়? 1:3 হবে নাকি 2:2 হবে? স্যার আমি একটা লাইনও বুঝতেছি না। আরে ভাই মেটামরিজমে বলা হচ্ছে, এদিকে শোনো, এদিকে আসো। মেটামরিজমে বলা হচ্ছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যোগফল যখন জোড় হবে তখন হচ্ছে মেটামরিজম দিবে 1।
কারণ সংখ্যার যোগফল জোর হলে মেটামরিজম দিবে সেটা বুঝছি, বাট যোগফল জোর হলে কিভাবে দিবে? ফার্স্ট অফ অল যোগফল জোর পাইছো 2 2 4, এখন এটাকে ভিন্ন করতে হবে না, কারণ মেটামরিজমের ডেফিনিশন কি বলছে? কার্যকরী মূলক গ্রুপে বেশি কার্বন সংখ্যা ভিন্ন করতে হবে, ভিন্ন করলে সেটা মেটামরিজম। বাট দিবে কখন? যোগফল জোর হলে। কিসের যোগফল? কার্যকরী মূলক গ্রুপে বেশি কার্বন সংখ্যা যোগফল। এখন ভিন্ন কিভাবে করব? 4 কে ভিন্ন কিভাবে করবা? 1:3 করবা নাকি 2:2 করবা নাকি 4:0 করবা? কোনটা কোনটা যাবে? অবশ্যই 1:3। 4:0 কখনো হবে? 2:2 হলে তো ভিন্ন হচ্ছে না। আরে ভাই এগুলো আমার মুখের কথা না, এটা বলছে বইয়ের মধ্যে বলছে মেটামরিজমের ডেফিনিশনে বেসিকে বলা হচ্ছে কার্যকরী মূলক গ্রুপের পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে। অর্থাৎ এখানে কার্বন কয়টা? দুইটা না? এখানে কয়টা? দুইটা। তাহলে এটা মেটামরিজম বানাতে গেলে কি করতে হবে? এখানে একটা দিবা আর এখানে কি দিবা? তিনটা দিয়ে দিবা। তো তিনটা দিলে এখানে হাইড্রোজেন কয়টা দিতে হবে? 7টা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 7টা কেন আসলো? আচ্ছা দেখো, আবার বেসিক। তো বেসিক বোঝাতে গেলে কি করতে হবে? ভেঙে লিখতে হবে। তো ভেঙে লিখতেছি। এখানে দেখো কার্বন কার্বন তিনটা দিছো। আচ্ছা ভেঙে লিখতেছি। ভাই ভেঙে কিভাবে লিখবো? ফার্স্ট অফ অল দেখো এখানে হাইড্রোজেন কয়টা? আর হাইড্রোজেন কয়টা বসাবো? তার হাত কয়টা ফেলেছে? একটা দুইটা। তাহলে এখানে কি দিব? H2। এখানে তার হাত কয়টা ফেলেছে? একটা দুইটা। বাকি কয়টা হাত? H2। এখানে তার হাত কয়টা ফেলেছে? একটা। তাহলে বাকি হাত কয়টা? তিনটা। শেষ। কোন কঠিন ছিল? এখন তুমি বলতে পারবে আমার খুব কঠিন লাগছে। আমি বললাম তো মাত্র আমি তোমাকে ইন্ট্রোডাকশন দিছি, এটা প্র্যাকটিস ছিল না। সো প্র্যাকটিস করতে করতে তোমাকে জিনিসটা বুঝতে হবে। সো এটা কি ছিল? এটা একটা প্র্যাকটিস ছিল, যে প্র্যাকটিসের মাধ্যমে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমাকে মেটামরিজম বের করতে গেলে আমাকে কার্যকরী মূলক বের করতে হবে। একদম সহজ কথা। মেটামরিজম বের করতে গেলে কি করতে হবে? কার্যকরী মূলক বের করতে হবে। ওকে, আচ্ছা ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ভাইয়া, কিন্তু জোড় সংখ্যা 2 এর চেয়ে বেশি হতে হবে না কার্যকরী মূলক গ্রুপের পাশে? না না না, এই দেখো যোগফলটা দেখো, কার্যকরী মূলক গ্রুপের পাশে কার্বন সংখ্যা যোগফল যোগ থেকে মানে 2 থেকে বেশি হইছে না? ফার্স্ট অফ অল দেখো আমি কি বলছিলাম, 2 থেকে বেশি হতে হবে। মানে ফার্স্ট অফ অল এই যে কার্যকরী মূলক গ্রুপের পাশে কার্বন সংখ্যা যোগফল জোর হতে হবে, সেটা ঠিক আছে, বাট সেটা 2 থেকে অধিক হতে হবে। 2 থেকে অধিক হইছে এবং জোর হইছে, শেষ। আর কোনো পড়া নাই, আর কোনো কথা নাই, এতটুকু শেষ। এখন আসি টটামারিজমে। এটা জাস্ট ইন্ট্রোডাকশন দিছি, ইন্ট্রোডাকশন এই কথাটা। এখন যাদের বলছো ভাই আমার এখনো কনফিউশন মিটে নাই, তাহলে একটু প্র্যাকটিসের জন্য ওয়েট করো। প্র্যাকটিস করাচ্ছি, দেখো প্র্যাকটিস করাবো, এরপরে তুমি আস্তে আস্তে বুঝবো। ওকে, এতটুকু বুঝে গেছে? আচ্ছা কারা কারা বুঝো না আমাকে বলো, কাদের 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 এলোমেলো লাগতেছে? আচ্ছা একটা কথা বলো যে ভাই আমার ভাইয়া এলোমেলো লাগতেছে এগুলা, এটা একটা কমেন্ট করো তো দেখি। এটা বললে বকা দিব না, আমাকে বলো, তাহলে আমি অন্যভাবে পড়াই। আমাকে বলো কাদের কাদের এলোমেলো লাগতেছে, যে ভাই এটা আমি বুঝি না কিছু। আচ্ছা এখন আমরা লাস্টে দিক যাচ্ছি টটোমারিজমে। টটোমারিজমে আচ্ছা তুমি বল, আচ্ছা স্যার আমি একটা কথা বুঝি না, আপনি একটু আগে বলছিলেন C5H10 পর্যন্ত কার্যকর, তার মানে এর পরবর্তীগুলো হবে না? না হবে না, এর পরবর্তীগুলো ছিল এই নিয়ম হবে না। তোমাকে আমি যদি বলি C6H12O, বড় বড়গুলোর ক্ষেত্রে বড় বড় নিয়ম, নিয়মগুলো তখন আলাদা। এই নিয়ম সেই নিয়মের মধ্যে পড়বে না, শুধু এতটুকু পর্যন্ত। এতটুকু পর্যন্ত আমি হিসাব করব, কার্বন সংখ্যা যোগফল জোর হলে 2 থেকে বেশি হলে তখন মেটামরিজম দিবে। এর পরেরগুলো আমরা ওভাবে হিসাব করব না, এর পরেরগুলো পরে। আর পরীক্ষায় এর উপরে আসেও না, তার মানে এই না যে আমরা পড়বো না, পড়বো। এখন টটোমারিজম কি? টটোমারিজম হচ্ছে একটা স্পেশাল সমানু, স্পেশাল। টটোমারিজম হচ্ছে কি? একটা স্পেশাল সমানু। আমি আবারও বলতেছি টটোমারিজম কি? একটা স্পেশাল সমানু। আমি আবারও বলতেছি টটোমারিজম হচ্ছে কি? তাহলে ভাই 5 বলে কেন দিবে না? কাজী ইয়াসিনা 5 বলে কেন দিবে না? 5 আচ্ছা 5 বলে কেন দিবে না? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এরপরে আমার অনেক গোছানো লাগতেছে, এটা নূরে জান্নাত বলতেছে, কারণ ও ম্যাক্সিমাম টাইমই বলে যে ভাইয়া বুঝি নাই। তার মানে যে সবসময় আমার পড়া বুঝে না, সে যদি বলে গোছানো লাগতেছে, তার মানে ক্লাসটা ঠিক আছে। দেখো স্পেশাল সমানু কি? টটোমারিজম। এখন স্পেশাল সমানু বলতে কি বোঝাচ্ছে এখানে? স্পেশাল কেন? কারণ এখানে 2 ধরনের কার্যকরীমূলক অবস্থান করবে। এখানে 2 ধরনের কার্যকরীমূলক অবস্থান করবে। আমি আবারও বলতেছি, এই জায়গায় 2 ধরনের কার্যকরীমূলক অবস্থান করবে। কি ধরনের? আমাকে বলো 2 ধরনের। কি কি? একটা হচ্ছে ডাবল বন্ড, 2 ধরনের কার্যকরীমূলক অবস্থান করবে। একটা হচ্ছে ডাবল বন্ড, ডাবল বন্ড। আবারও বলতেছি, ডেফিনেশন পরে, আগে দেখো। একটা হচ্ছে ডাবল বন্ড, ডাবল বন্ড, এবং আরেকটা হচ্ছে অ্যালকোহল। মানে অ্যালকোহল মানে হচ্ছে কি? OH, মানে কার্যকরীমূলক বলছি না। দুইটা জিনিসের সমন্বয়ে এই সমানুতাটা হবে। এটা কেন বলা হচ্ছে স্পেশাল সমানু? এটা কি? স্পেশাল সমানু। কি বললাম?
এখানে দুই ধরনের কার্যকরীমূলক অবস্থান করবে, একটা হচ্ছে ডাবল বন্ড, একটা হচ্ছে কি, একটা হচ্ছে OH। ওকে, ডাবল বন্ড, একটা হচ্ছে OH। আচ্ছা কিভাবে দেখো, ফার্স্ট অফ অল এটাকে বলা হচ্ছে, এটার অপর নাম হচ্ছে ইনল সমাণু। ইনল সমাণু, আচ্ছা ইনল সমাণু কাকে বলে? আচ্ছা অনেক কি বুঝে ভাই, ডেফিনিশন আগে বলে দিলে ভালো হতো। ডেফিনিশন বলে দিচ্ছি, ডেফিনিশনের জন্য জায়গা রাখো না, সমস্যা নাই তো। ইনল সমাণু, ইনল কেন, ইনল কেন? ডাবল বন্ডের কার্যকরীমূলকের নাম কি? ডাবল বন্ডের কার্যকরীমূলকের নাম কি? ইন। OH এর কার্যকরীমূলকের নাম কি? অল। তাহলে ইন এর সাথে অল যোগ করতেছি, নাম কি হচ্ছে? ইন এর সাথে অল যোগ করতেছি, তাহলে কি হবে? ইনল হচ্ছে। এখন তুমি বলতে পারো ভাই এটার নামকরণে মিলে নাই। আরে ভাইয়া ওইখানে একটা হাইড্রোজেন অপসারণ হবে। এটা আমি কিভাবে বোঝাচ্ছি দেখো, আরো বেসিক, কত ধরনের বেসিক যে বোঝানো যায়। দেখো এখানে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড আছে। ধরো কোন একটা জায়গায় একটা বেসিক পড়াচ্ছি, ছোট্ট একটা বেসিক, বাচ্চাদেরকে কিভাবে বুঝাবা, ইন্টার লাইফে বাচ্চাকে কিভাবে বুঝাবা। ধরো এখানে CH2 দিছি না, সরি সরি আমার নিজেরই বলেছে, বাচ্চাদেরকে বোঝাতে দিতে হবে। CH2 দিছো, ধরো এটা ডাবল বন্ড আছে, কোন কারণে এই জায়গায় এটা OH যোগ করছো, OH যোগ করছো, কোন কারণে এই জায়গাটা OH যোগ করছো। আচ্ছা আগে কি ছিল? 2 ছিল না, কার্বন এখানে হাত কয়টা? আচ্ছা আরো ভেঙে লিখি, ওয়েট করো, এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা, 1 2 3 4, চারটা হাত ফিলেছে না? তার কয়টা হাত ফিলেছে? চারটা হাত ফিলেছে। আচ্ছা ভাই চারটা হাত ফিলেছে বুঝছি, এখন তুমি কি করছো? আরে ভাই আমি হাইড্রোজেনকে সরাই দিই, আমি এখানে আরেকটা নতুন কিছু আনবো। কি আনবো? হাইড্রোজেনকে সরাই দিছি। এটা আগে কি ছিল? ইন ছিল, ইটাকে বাদ দিছো কেন? বললাম না ই এবং হাইড্রোজেন ভাই ভাই, এখানে কি যোগ করছো? OH। এটা লিখতে পারো, নাম কি হবে? স্যার এটা কি পড়াইছেন, মাথায় ঢুকতেছে না। মানে হচ্ছে ডাবল বন্ড যখন থাকবে, ডাবল বন্ড আর কার্বনের মধ্যে যখন একটা হাইড্রোজেন চলে যায় না, তখন এখানে ইও চলে যাবে। ইন থেকে এটা কি ছিল? ইন ছিল না আগে, ইন চলে গেছে, শেষ। হাইড্রোজেন চলে গেছে, ই চলে গেছে, তাহলে কি থাকবে? প্রনাউন্সিয়েশন কিন্তু সেম, উচ্চারণ কিন্তু সেম, ইন। বাট আমি যখন OH আসছে, OH এর নামকরণ কি? অল। তাহলে ইন যোগ অল, নাম কি হবে? ইনল। এই ইনলটা হচ্ছে আমার টটামারিজম। স্যার আমি এখনো কিচ্ছু বুঝি না, তোমাকে পড়া নাই তো, বাট আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিছি যে আসলে এটা কি ছিল, ইনল কিভাবে হয়। এখন আমি আসি ভেতরে পড়াশোনায়, ভেতরে পড়ায় আসবো। এখন আসবো ভেতরে পড়ায়, বুঝে গেছে? প্রশ্ন হচ্ছে স্পেশাল সমাণু কেন। আচ্ছা এখানে একটু বিতর্কিত আছে, যেমন বিতর্কিতটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বিতর্ক জিনিসটা কি, যে এখন দেখ ফার্স্ট অফ অল বুঝা গেছে না? বুঝা গেছে? আচ্ছা ভাই সাউন্ড কিসের? সাউন্ড হচ্ছে যে এখানে ওই যে জয় বাংলা জিতবে এবার নৌকা, ওগুলো সাউন্ড চলতেছে, বুঝছো? হ্যাঁ নাসরিন আক্তার, তুমি পেঁচায় ফেলো, এজ গেলে ইউ যাবে তো। আরে ভাইয়া এই মিটারে এজ গেলে ইউ যাবে তো। ধরো তুমি এখানে কি বলছো? CH2 না, ডাবল বন্ড CH2, একটা এজ চলে গেছে, কি আসছে এখানে? ই চলে গেছে না? আরে সেম কথাটাই বলছি, একটা এজ চলে গেছে, কে আসছে এখন? OH আসছে, এটাই নো। আচ্ছা যাই হোক, এটা পর আসতেছি, এগুলো আমি তোমাকে পড়াবো। ই চলে গেলে তো চলে যাবে, এটাই বলছিলাম। তুমি কথা শুনো না ভালোভাবে, তুমি ভালোভাবে কথাটা শুনো না। দেখো টোটামারিজমের ডেফিনিশনটা লিখো সবাই। শেষ শেষ, দেখছো তুমি বিলিভ করতেছো না যে পড়াগুলো কিভাবে ইজিলি হয়ে যাচ্ছে। এখন নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে শর্টকাট ট্রিক। মানে এটা এমসিকিউ টাইপের, মানে যেটা সবচেয়ে বেশি ছেলে মেয়েদের আকাঙ্ক্ষা, যেটা ইচ্ছা, যে ভাইয়া আমি কিভাবে তাড়াতাড়ি বুঝবো, কিভাবে তাড়াতাড়ি চিনবো যে কোনটা কোন সময়টা দিবে ফর এমসিকিউ। সো এটা যদি পরবর্তীর জন্য রেখে দিই তাহলে এখনো হবে না, কারণ এখন যেভাবে জয়েন করতেছো তোমরা যদি আগামীকাল যদি একদম ফুল ফোর্স নিয়ে যদি জয়েন করতে পারো, আগামীকাল ক্লাসে আমরা হোয়াইট বোর্ডে এটা পড়াই দিব। কোনটা? জনমের পড়া, শর্টকাট ট্রিকটা। এটা হোয়াইট বোর্ডে পড়াতে হবে, এটা স্লাইডে পড়ালে ফিল পাবা না। ওকে, একদম পুরো জিনিসটা এখন এখানের মধ্যে ডিবি, ডাবল বন্ড, ইকুয়েশন সহ একেবারে কতগুলো থিওরি আছে ওগুলো সহ পড়বো, যেগুলো হচ্ছে আমরা হোয়াইট পাবলিক গ্রুপে মিস করছিলাম, সরি মানে আগের ফ্রি ভার্সনে। এগুলো সহ পড়ানো হবে এবং শর্টকাট ট্রিক্স। সো একটা হোয়াইট বোর্ডে ক্লাস হবে, এর পরবর্তী ক্লাসটা হচ্ছে স্লাইডে ডাইরেক্ট প্র্যাকটিস, আর কোনো কথা নাই। এরপরে গার্ডেন সম্বন্ধে শেষ, এবং নেক্সট পড়া হচ্ছে জ্যামিতি। দেখো এখন টোটামারিজম জিনিসটা কি? টোটামারিজম জিনিসটা হচ্ছে যে প্রক্রিয়ায়
ডেফিনিশনটা খুবই সিম্পল, যে প্রক্রিয়ায় এক প্রকার যে প্রক্রিয়ায় এক প্রকার কার্যকরীমূলক কাঠামো থাকে, যে প্রক্রিয়ায় এক প্রকার কার্যকরীমূলক কাঠামো থেকে ভিন্ন প্রকার কার্যকরীমূলক কাঠামোয় রূপান্তর হয়। ভিন্ন প্রকার কার্যকরীমূলক কাঠামোতে ভিন্ন প্রকার কার্যকরীমূলক কাঠামোতে রূপান্তর হয়, এবং উভয় অবস্থাতে সাম্য অবস্থা বিরাজ করে, এবং উভয় অবস্থাতে সাম্য অবস্থা বিরাজ করে। সাম্য অবস্থা বিরাজ করবে। তাড়াতাড়ি লিখতে পারতেছি না, হাত ব্যথা করতেছে। উফ, লেখা কি কষ্ট। যে প্রক্রিয়া এক প্রকার কার্যকরীমূলক কাঠামো থেকে স্বতঃস্ফূর্ত কথাটা লিখতে মানে এক প্রকার কার্যকরীমূলক কাঠামো থেকে ভিন্ন প্রকার কার্যকরীমূলক কাঠামো রূপান্তরিত হয় এবং উভয় অবস্থাতে সাম্য অবস্থা বিরাজ করে, তাদেরকে পরস্পর টটোমারিজম সময় বলে। স্যার কিচ্ছু বুঝে নেই, না বুঝলেও লিখো, বুঝার দরকার নেই। ডেফিনিশন পরে বুঝে দিচ্ছি, ফার্স্ট আগে লিখো। স্লাইড আর হোয়াইট বোর্ড একসাথে যদি করতে যাই, ওই যে তোমার ওই যে লাইভ ম্যাচ টেলিকাস্ট করে না, ওই যে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে, ওই সেটআপটা লাগবে, ক্যামেরাম্যানটা লাগবে। কিছুক্ষণ এটা কম্পিউটারে করতে হয়, এটা করা যায়। কিছুক্ষণ হচ্ছে ওই টিভিতে, কিছুক্ষণ হচ্ছে হোয়াইট বোর্ডে। মানে আমি কতক্ষণ ওই ইস্তিয়াক ভাইয়ের দুইটা কপি লাগবে, একজন ওদিকে থাকবে আরেকজন এদিকে থাকবে, ঠিক আছে? তো দুইটা কপি লাগবে আর কি। দেখো কোনো কিছু এলোমেলো না। অনেকে বলছে ভাই স্লাইডে এনে কোনো আমাদের কিছু এলোমেলো রাখতেছে। এলোমেলো লাগার কি আছে ভাই? যেগুলো এখানে পড়াচ্ছি সেগুলো আমরা স্লাইডে হচ্ছে কি করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি। এখন তুমি বলতে পারো স্লাইডে ডেফিনিশন সহ একসাথে তোমাদেরকে দিচ্ছি আর কি ভাই, তোমরা যাতে আরামসে নোট করতে পারো। যাদের নেট কানেকশনের সমস্যা থাকে, অনেক কিছু করতে পারে না, তারা স্লাইড দেখে নোট করলা। যদি ক্লাস দেখতে না পারো, অথবা তোমাদেরকে নোটের পিডিএফ দেওয়া। এখন এটা দিলে কি গোনা করছি আমি? যদি বলে স্যার গোনা করতেছেন, তাহলে আমি একেবারে অফ করে দিতে পারবো, সমস্যা নেই। দেখো এটা বুঝতে পারছো? ডেফিনিশনটা আমি মুছে দিচ্ছি, কেমন? এখন কি বলা হচ্ছে দেখো, তোর একটা কথা বলে রাখি, হোয়াইট বোর্ড আলাদা একটা ফিল, এটা মানতে হবে। যত স্মার্ট বোর্ড আসুক না কেন, যত কিছু আসুক না কেন, হোয়াইট বোর্ডে আলাদা একটা ফিল। ফার্স্ট অফ অল চোখ বন্ধ করে টটোমারিজম কারা দিবে একটু পড়ে ফেলি। টটোমারিজম কারা দিবে সেটা পড়বো এখন। তবে এটা মাথায় রাখো, টটোমারিজম কি ছিল? ইনল ছিল। টটোমারিজম অপর নাম কি? ইনল ছিল। এই ইনলটা আনবে কে? এটা আনবে হচ্ছে কিটো। অর্থাৎ টটোমারিজম কারা দিবে সেটা দিবে হচ্ছে কিটোমূলক। মনে রাখবা, টটোমারিজম কারা দিবে? কিটোমূলক। কিটোমূলক কেটে কি বলা হয়? বাংলায় যদি লিখি কিটোমূলক, কি লিখবো? কিটোমূলক হচ্ছে আমার টটোমারিজম দিবে। এই কিটোমূলকটাই আমার টটোমারিজম দিবে। কেন, কিভাবে দিবে দেখো? কিটোমূলকটা সে কি করে দিবে? ইনল করে দিবে। ইনল করে দিবে। স্যার এখনো কিচ্ছু বুঝে নাই। দেখো ফার্স্ট অফ অল স্যার যারা এখনো বুঝো নাই, অনেকগুলো এক্সাম্পল দিব। ধরো তুমি এটা লাস্ট পড়া, এটা গাড়ির সম্বন্ধে লাস্ট পড়া, তবে আরো কিছু পড়া বাকি আছে, ওগুলো আমরা পরবর্তীতে পড়বো। পরবর্তী বলতে নেক্সট ক্লাসে, মানে এখানে আরো কিছু ডিটেইলস বাকি আছে। বললাম না হোয়াইট বোর্ডের আগামীকাল ক্লাসটা শর্টকাট ট্রিক সহ। দেখো এখন দেখো এখানে হাইড্রোজেন কয়টা? 3টা। এটা আমি না, এটা কার্বন বলছে। কার্বন আই এম নট স্যাটিসফাইড। আমার কয়টা হাত লাগবে? 4টা হাত লাগবে। এটার নামটা কি? অনেকে বলবে এটার নাম হচ্ছে ইথানল। আরে ভাই ইথানল নামে কোনো কিছু না, এটা প্রোপানল। কার্বন কয়টা এখানে? 3টা না? 3টার জন্য কি হবে? প্রোপানল হবে। স্যার নামকরণ পারি না। এই নামকরণ আমি কি বলতাম? এখানে কিটোন শুরু হবে প্রোপানল থেকে। প্রোপানল, বিউটানল, প্যান্টানল। ইথানল নামে কোনো যোগ নাই, মিথানল নামে কোনো যোগ নাই। আচ্ছা এটা প্রোপানল না? এখন প্রশ্ন হচ্ছে কিটো থাকলে ইনল কিভাবে করবে? ইনল মানে হচ্ছে ডাবল বন্ড এবং হচ্ছে OH, এই দুটো জিনিসকে সমষ্টিকে ইনল বলে। তাহলে আমি কি করলাম? CH3 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এভাবে লিখতে পারি, লিখছি এটা সেম জিনিসটাকে এভাবে লিখছি। এখন বলা হচ্ছে এটার হচ্ছে একটা টটোমারিজম সমাধান বের করে দেখা। কিভাবে বের করব?
ফার্স্ট অফ অল দেখো এই যে এখানের মধ্যে এটা কি, এটা হচ্ছে সিগমা বন্ড আর এটা হচ্ছে পাই বন্ড। ডাবল বন্ড যখন থাকবে নিচেরটা হচ্ছে কি সিগমা বন্ড, মানে নিচেরটা বলতে উপরটাতে পাই বন্ড থাকে, নিচেরটা সিগমা বন্ড থাকে। এই যে পাই বন্ড যেটা আছে না, এই পাই বন্ডটা, এই পাই বন্ডের কয়টা ইলেকট্রন আছে আমাকে বলো? দুইটা না? দুইটা ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রন কি হবে আমাকে বলো? কি হবে আমাকে বলো? এই দুটো ইলেকট্রন কি হবে আমাকে বলো? এই দুটো ইলেকট্রন হাইড্রোজেন দ্বারা আকর্ষিত হবে। আচ্ছা হাইড্রোজেন কি আমাকে বলো? ইলেকট্রোফাইল। হাইড্রোজেন কি আমাকে বলো? প্রশ্ন হচ্ছে ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন লাভার। একদম সহজ কথা। কেউ যদি আস্ক করে ইলেকট্রোফাইল মানে কি, কোনো ডেফিনেশন দরকার নেই। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভার, সে ইলেকট্রনকে ভালোবাসে। যে ইলেকট্রনকে ভালোবাসে তাকে ইলেকট্রোফাইল বলবো। আচ্ছা ভালোবাসবে কারা? যারা কাছে পেতে চায়, যাকে আকর্ষণ অনুভব করে। আকর্ষণ অনুভব করবে কার? হাইড্রোজেন প্লাস। কেন? কারণ ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল সবগুলো হাইড্রোজেন প্লাস ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তবে কিছু কিছু ইলেকট্রোফাইল আবার উভধর্মীয় কাজ করতে পারে। যেমন হাইড্রোজেন প্লাস সবসময় ইলেকট্রোফাইল না, নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তবে সেটা অনেক ভিতরে পড়া, এটা আজ থেকে 20-25 দিন পরে বলবো। স্যার এত সময় লাগবে না? 20 দিন তো সময় লাগবে। দেখো H+ হচ্ছে ইলেকট্রোফাইল না। এখন এই জিনিসটাকে যদি ভেঙে লিখি, দেখো CH3 টাকে আমি এইভাবে লিখতেছি, লেখা যাবে? লেখা যাবে? লিখছি ভাবে? আচ্ছা একটা হাইড্রোজেন ডাবল বন্ডের পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হবে। একটা হাইড্রোজেন ডাবল বন্ডের কি হবে? পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হবে। আচ্ছা হাইড্রোজেন যখন ডাবল বন্ড দ্বারা পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হচ্ছে, তার কাছে আবার দুইটা কি ছিল? দুটো ইলেকট্রন ছিল না? দুটো ইলেকট্রন তারা শেয়ার করছিল না? এই দুটো ইলেকট্রন কি? এগুলো কার ইলেকট্রন? একটা হচ্ছে হাইড্রোজেনের, একটা হচ্ছে কার্বনের। এখন তড়িৎদ্বন্দ্বতার মান কার বেশি? কার্বনের বেশি নাকি হাইড্রোজেনের বেশি? অবশ্যই কার্বনের বেশি। কার্বন কি করবে? হাইড্রোজেন থেকে দুটো ইলেকট্রন নিচের দিকে টেনে নিয়ে আসবে। ডাবল বন্ড হয়ে গেছে না এখানে? ডাবল বন্ড মধ্যে দুটো ইলেকট্রন হয়ে গেছে না? দুটো ইলেকট্রন হয়ে গেছে না? আচ্ছা এখন হয়ে যাওয়ার পরে এই লোন পেয়ারটা কার্বনের কাছে থেকে যাবে আর হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হবে, মানে ডাবল বন্ডটাকে ভেঙে দিবে। কিভাবে যুক্ত হবে দেখো, স্যার অনেক কমপ্লিকেটেড বানাই দিচ্ছেন। কোনো কমপ্লিকেটেড না। দেখো সি দিছি না এখানে, এখানে কি আছে? একটা এইচ আছে, একটা এইচ আছে। এতটুকু ভালো বুঝো, অনেক ইন্টারেস্টিং, এটা অনেক ইন্টারেস্টিং। কার্বনের সাথে হাইড্রোজেনের যে সংযোজী বন্ধনে যে দুটো ইলেকট্রন ছিল না, এই দুটো ইলেকট্রন কার্বন নিজের দিকে টেনে নিয়ে ফেলছে। কেন? কারণ হাইড্রোজেন যখন অক্সিজেনের সাথে রিলেশন করবে, কার্বন আর হাইড্রোজেনকে পাত্তা দিবে না। কার্বন কি করবে? হাইড্রোজেন থেকে যা কিছু ছিল সবকিছু নিয়ে আসছে। কে নিয়ে আসছে? কার্বন নিয়ে আসছে। কার থেকে নিয়ে আসছে? হাইড্রোজেন থেকে নিয়ে আসছে। এই দুটো ইলেকট্রন কার্বনের কাছে চলে আসছে। হাইড্রোজেনের সাথে কার্বনের যে দুটো সমযোজী বন্ধনে শেয়ারকৃত যে দুটো ইলেকট্রন ছিল না, শেয়ার করছিল, তারা রিলেশনে ছিল, লং লাইফ রিলেশন বুঝো? এই দুটো রিলেশন হচ্ছে কি? রিলেশনের দুটো ইলেকট্রন হচ্ছে এই জায়গায় চলে আসছে। আসার পরে এখানে তো আগে থেকে একটা সিঙ্গেল বন্ড ছিল আর এখানে কার্বন। এখন কত হচ্ছে? হাইড্রোজেন যখন এখানে গেছে, সে ডাবল বন্ডের পাই ইলেকট্রনে আকর্ষিত হয়ে সে ওই ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে সে অক্সিজেনের সাথে রিলেশনে শুরু হয়ে গেছে, যাত্রা শুরু করে দিয়েছে। আর বাকিটা কি? বাকিটা হচ্ছে CH3। এখন এই দুইটা লোন পেয়ার কার কাছে যাবে? এই দুটো লোন পেয়ার মানে একটা লোন পেয়ার, আর একটা লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন। এই দুটো লোন পেয়ার কোথায় শিফট হবে? এটা শিফট হবে এই জায়গায়। কোন জায়গায় শিফট হবে? কোন জায়গায় শিফট হবে? এই জায়গায় শিফট হবে, এই জায়গায়। তাহলে আমি লিখতে পারি কি? CH ডাবল বন্ড অর্থাৎ CH2 ডাবল বন্ড বিন্যস্ত হয়ে গেছে, মানে কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে বিন্যস্ত হয়ে গেছে। হওয়ার পরে COH আর এখানে হচ্ছে CH3। স্যার এত কিছু বুঝালাম, কিছুই বুঝি নাই। এটা ফুল মেকানিজম বলে দিছি, এটা ফুল মেকানিজম ছিল। কি হয়েছে? কাহিনী কি হয়েছে এখানে? এই জিনিসটাকে বলা হচ্ছে ইনল যৌগ। এটাকে বলা হচ্ছে ইনল যৌগ। দেখো কার্বন হাত ফিনিশে 1 2 3 4। সো জৈব রসায়ন একটু ভিতরে পড়া পড়তে গেলে একটু ধৈর্য রাখতে হবে। আমি বললাম না এখানে সার্ভাইভ করা খুব টাফ, এলিট বেসে সার্ভাইভ করা খুবই টাফ। আগামীকাল দেখবো তো কোন লেভেলে বেসিক দিব। এখন শুরু হচ্ছে খেলা, বুঝছো? জাস্ট দেখবা। আচ্ছা এর পরবর্তীতে এখন গেল না এটা CH2 ডাবল বন্ড COH CH3। প্রশ্ন হচ্ছে এটার নামটা কি? কোটি টাকার প্রশ্ন। নামটা কি? নামটা কি? ফার্স্ট অফ অল এটাকে ইনল যৌগ বলবা। নামটা কি? দেখো CH2 ডাবল বন্ড COH মিলে কি হচ্ছে? CH3 হচ্ছে। এটা দেখা যাচ্ছে কিনা দেখি। ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস এখন শেষ হয়ে যাবে, টেনশন নেওয়ার দরকার নাই। ক্লাস কিন্তু এখন শেষ হয়ে যাবে, ওকে? বাদ দেন ভাইয়া, স্যার আবার একটু বলেন। আচ্ছা আবার বলতেছি, আচ্ছা এমডি রিফাত হোসেন, বাদ দেন ভাই। কথাটার অর্থ কি ভাইয়া? বাদ দেন। বাদ কেন দিব? বাদ দেওয়ার জিনিস এগুলা? বাদ কেন দিব? এই টাইপের কথাবার্তা যখন বলবা, তোমার হচ্ছে আগ্রহ, তোমাকে দেখে দেখে অন্যজনে বলবে কি রে এ তো আগ্রহী নাই। আচ্ছা দেখো
প্রশ্ন হচ্ছে নামটা কি, নামটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল দেখো, যারা এখনো বুঝে না, আমি বললাম মাত্র এটা শুরু করলি। দেখো ফার্স্ট অফ অল দেখো, এটা কি নামকরণ করতে গেলে কি প্রত্যেকে নামকরণ করবা, নামকরণ করতে করবা। দেখো দেখো একটু ওয়েট করো। দেখো মাথায় কি পড়ছে। আচ্ছা নামকরণ করতে করবো, আমাকে বলো CS3 CS2। একটু ওয়েট করো তো, আমি একটু জিনিস পানি খেয়ে আসি, ওয়েট করো সবাই, একটু ওয়েট করো সবাই, একটু ওয়েট করো, আমি একটু পানি খেয়ে আসতেছি, ঠিক আছে? ক্লাস কিন্তু এখনো শেষ হয়ে যাবে, সবাই একটু ওয়েট করো, ঠিক আছে? দেখো স্যার এখনো বুঝিনি। ফার্স্ট অফ অল এটার নামকরণ যদি আমরা যদি করতে চাই, নামকরণ আমরা কিভাবে করি নরমালি? এখানে ক্ষেত্রে এটার নামকরণ শুরু হবে নাম্বারিং এখান থেকে 1 2 3, নাম্বারিং এখান থেকে ডাবল বন্ড যেখানে ওয়েজ যেখানে কাছাকাছি সেখান থেকে নাম্বারিং শুরু করব। আমাকে বলো মেইন চেনে কার্বন কয়টা? 3টা। প্রপ দিছি, দেওয়ার পরে কার্যকরী মূলক এখানে কয়টা আছে? 2টা আছে। 2টা থাকার পরে এটা কয় নাম্বার আছে? 1 নম্বরে না ডাবল বন্ডটা। এরপরে প্রপ 1 ইন 2 অল। নামকরণ তোমার এখন মাথা রাখার দরকার নাই, কারণ এটা আমি তোমাকে পড়াই নাই। আচ্ছা এটা কেমন হয়েছে কিভাবে হয়েছে একটু পরে বুঝতেছি। যারা বলতেছো ভাইয়া এখনো কিচ্ছু বুঝি নাই, তারা আরেকটা দেখো CH3, এটা দেখে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। এবার নেক্সট ক্লাসে আমাদের প্র্যাকটিস CH3 CH2 CHO। প্রশ্ন হচ্ছে যে বলতেছে বাদ দেন ভাই সে চলে যেতে পারো, 500 টাকা উসুল কর না ভাই, পড়ায় না মা বাবার টাকাগুলো, ইস মা বাবা এত কষ্ট করে টাকাগুলো দিচ্ছে করোনা সিচুয়েশনে, পড়ে না, পড়াচ্ছে না। না আরে ভাই পড়াচ্ছে না যাবে না। দেখো ফার্স্ট অফ অল এই যে অ্যালডিহাইড কিটো দিচ্ছে না, এটা কিটো, এটা বুঝতে পারছো? এই জিনিসটা ফুল ভেঙে লিখতেছি, দেখো এটা আমি এই জায়গায় লিখতেছি, নামকরণটা কিভাবে হয়েছে সেটা পরে। দেখো ফার্স্ট অ্যালডিহাইডটা কি হয়েছে? কিটো হয়ে গেছে, বুঝতে পারছো? অ্যালডিহাইডটা কি হয়ে গেছে? কিটো হয়ে গেছে। আচ্ছা এটা কার্যকরী মূলকের নাম যদি আমাকে কেউ যদি বলে বা এটা কার্যকরী মূলকের নাম বলুন তো, এটা কার্যকরী মূলকের নাম তুমি আগে জানো। CH3 CH2 পাশে CO দাও, এখানে কার্বন কয়টা? 1 2 3 4, 4টা না? এখানে কয়টা দিয়ে দাও? C3H7 দিয়ে দাও। এখানে কয়টা? CH3 আর দেওয়া যাবে? আর কিছু কি দিব? আচ্ছা এখানে কিন্তু তুমি একটা কাজ করতে পারো, 1 2 3 4, এটা কত? এটা কত? এটা কত আমাকে বলো? 3 4 5, এখানে তো ইয়া হয়ে গেছে, ভুল হয়ে গেছে না? তাহলে আমি দেব C2H5, এটা তো ছিল এই জিনিসটা না স্যার। এটা কি বোঝাচ্ছেন? এটা কার্যকরী মূলক। স্যার আমি এখনো কিচ্ছু বুঝি নাই। দেখো ফার্স্ট অফ অল এই যোগটার নাম কি? আর 5 মিনিট থাকবে সবাই, আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট নামটা কি আমাকে বলো? বিউটানেল। এটা কার্যকরী মূলক বের করছি। কার্যকরী মূলক কিভাবে বের করি একটু আগে বলছিলাম না, যে অ্যালডিহাইড থাকলে কি হয়ে যাবে? কিটো হয়ে যাবে। কিটো হয়ে গেছে। আচ্ছা হওয়ার পরে, কিটো হওয়ার পরে মাথায় রাখতে হবে, কিটো হইছে না? মাথায় রাখতে হবে কিটো হইছে না? আচ্ছা কিটো হওয়ার পরে এখন কার্যকরী মূলক যেহেতু লিখছি, আণবিক সংকেত সেম আছে, 2 3 4 সেম আছে, 1 2 3 4 সেম আছে। হাইড্রোজেন কয়টা? 3 5 7 8, তাহলে 5 8 পারফেক্ট না? তাহলে তারা পরস্পর কি? কার্যকরী মূলক সমান। এখন স্যার কার্যকরী মূলক কেন আগে বের করলেন? কারণ টটামারিজম বের করার আগে কার্যকরী মূলক বের করতে হবে। তো কার্যকরী মূলক বের করছো না, এখন বলা হচ্ছে এটা টটামারিজম বের করে দেখানো। তো টটামারিজম কি বলা হচ্ছিল? যে কিটো থাকতে হবে, কিটোটাকে সে ইগনোর করে দিবে। সুন্দর করে এটাকে এভাবে লেখা যায়, সেম কথা না? অক্সিজেনের হাত কয়টা? 2টা, কার্বনের হাত কয়টা? 4টা। এখন এখানের মধ্যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি? দেখো এখানের মধ্যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি? সেটা হচ্ছে এই কার্বনের, এখানে কার্বনের কয়টা হাইড্রোজেন? 3টা না? এই 3টার মধ্যে যে কোন একটা হাইড্রোজেন ডাবল বন্ডের পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে অক্সিজেনের সাথে যুক্ত হবে। উপরে কি থাকবে? OH। এখন বুঝতে পারছো? বুঝা গেছে? আচ্ছা বুঝার পরে কি হবে? হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে সমষ্টি বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত যে ইলেকট্রনটা ছিল সেটা কার্বন নিয়ে ফেলছে। নিয়ে ফেলছে ডট ডট নিচে। কেন নিচে? কারণ কার্বন দ্রব্যতার মান বেশি। এরপর নিচে কি? হাইড্রোজেন, নিচে হাইড্রোজেন। এতটুকু বুঝা গেছে? আচ্ছা ডাবল বন্ড দ্বারা আকর্ষিত হয়েছে কি? ইলেকট্রোফাইল। এখানে নিচে কি দিবা? C2H5 দিছো। দেওয়ার পরে এই ডাবল বন্ডের, মানে ডাবল বন্ড বলতে এই যে সিঙ্গেল বন্ড যেটা ছিল কার্বনের সাথে সমযোজী বন্ধনে, এই ইলেকট্রনটা নিয়ে ফেলছে কে? কার্বন। মানে দুইটা নিয়ে ফেলছে। এই দুইটা নিয়ে ফেলছে কে? কার্বন নিয়ে ফেলছে। কার থেকে নিয়েছে? হাইড্রোজেন থেকে। কেন? কারণ হাইড্রোজেনের থেকে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। যার মান বেশি হবে সে ইলেকট্রন টানবে।
স্থূলতার মান কার বেশি, কার্বনের বেশি, তাহলে সে ইলেকট্রন টানবে, টানছে কে, কার্বন টানছে। তাহলে এই দুইটা সুন্দর করে এখানে বিন্যস্ত হবে, বিন্যস্ত হয়ে ডাবল বন্ড গঠন করছে, এটাই হচ্ছে আমার ইনল যৌগ। পাস শেষ, তারপর টপোমরিজম এখানে শেষ। এখন তুমি যদি বলো ভাই নামকরণ, নামকরণ নিয়ে এখন প্যারা নাম দরকার নাই, নামকরণ আমরা আস্তে আস্তে বুঝে যাব। এখন পর্যন্ত যা হয়েছে তুমি যদি বলো এটা নামকরণ করো, তাহলে নামকরণ করতে শুরু করবা। ডাবল বন্ড যেদিকে কাছাকাছি পাচ্ছ, ওএইচ এবং ডাবল বন্ড যেদিকে কাছাকাছি পাচ্ছ, নামকরণ এখানে 1 2 3 4, এটা 4 হবে। তুমি এটাকে ভেঙে লিখো, ভেঙে লিখলে কি হবে আমাকে বলো, CH2 হবে, CH3 হবে, শেষ। 3 এবং 4 হবে, তাও শেষ। এতটুকু। এখন তুমি নামকরণ করো, নাম কি হবে, বিউট। বিউট এটা 1 in 2 অল, বিউট 1 in 2 অল। আর মনে রাখবা এখানে কিছু কথাবার্তা আছে যে ডাবল বন্ডের সাথে OH সবসময় কি থাকবে, লাগানো থাকবে। কেন জানো, দেখো OH ডাবল বন্ডের সাথে যত বড় যৌগ হোক না কেন, OH ডাবল বন্ডের সাথে লাগানো থাকবে। কেন জানো, আরে ভাই এটার নামই তো ইনল, ইনল মানে একসাথে থাকবে। আচ্ছা স্যার একটু সামারাইজ করে দেন, আমার পড়া এখানে শেষ, আমি আর পড়াচ্ছি না, আমার পড়া এখানে শেষ, আমার পড়া এখানে শেষ, ঠিক আছে? ওকে, আচ্ছা বুঝতে পারছো? ওকে শেষ, তাহলে পড়া এখানে শেষ। আমি বললাম এটা কনসেপচুয়াল ক্লাস ছিল, নেক্সট ক্লাসে আমরা কি করব এটা বোঝা গেছে। আচ্ছা বাট বিউট 1 in 2 অল, ওকে ক্লিয়ার আবার ভাই। আচ্ছা দেখো আজকে আলহামদুলিল্লাহ অনেক ক্লাস বোঝা গেছে, দেখো তো ঠিক আছে, পুরাই জোস, খুব ভালো বুঝেছি মেকানিজমটা। এরপরে এরপরে আর কোনো প্রবলেম আছে? ঠিক আছে, ওকে তাহলে তাহলে এতটুকুই। বাট তোমাদের এভাবে হচ্ছে এভাবে উপস্থিতি বাড়াতে হবে, কারণ 1200 স্টুডেন্টের মধ্যে মাত্র 300 জন লাইভে, তাহলে আগামীকাল কল দেওয়া শুরু করবে বাসায়, ঠিক আছে? কল টিমগুলোকে তাহলে আজকে রাতে বলা হচ্ছে যে ভাইয়া বাসায় কল দেওয়া স্টার্ট করেন। এটা একবার বলে দিব আর কি। আবার এখন তুমি বলতে পারো আইডি নাম্বার তো পাইনি, তাহলে আমি অভিযোগ কেমন দিবেন? অভিযোগটা এভাবে দিব যে বাচ্চারা ঠিকমতো ক্লাস করতেছে কিনা একটু চোখ রাখুন। এখন আন্টি আঙ্কেল একটু বকা দিতে পারে, তবে কিছু করার নাই, কল দিতে হবে ভাইয়া। আচ্ছা আগামীকাল ক্লাসের টপিকটা একটু বলে দিচ্ছি, তোমরা বাসায় ওই যে তোমাদের যে বইটা আছে না, আগামীকাল ক্লাস হবে কিন্তু। আগামীকাল ক্লাস কয়টা হবে? আজকে কোনো পরীক্ষা নাই, তবে আজকে পরীক্ষার সলভটা কয়টা বাজে দেওয়া হবে? পরীক্ষার সলভ দেওয়া হবে এখন কয়টা বাজে? আমরা পরীক্ষার সলভ দিব হচ্ছে 9 PM, আর সলভের ডেফিনিশন এবং এক্সপ্লেনেশন যা কিছু আছে মেন্টর আসবে 10টা বাজে। মেন্টর 10টা থেকে 11:30 পর্যন্ত থাকবে, এতটুকু পর্যন্ত থাকবে আজকের জন্য, ঠিক আছে? আর আগামীকালের টপিকটা হচ্ছে কি, সমানতার মেইন টপিক যেগুলো আছে সেটা এখনো পড়া হয়নি, ডিভিই এবং শর্টকাট ট্রিক থেকে শুরু করে এবং কিছু প্র্যাকটিস, এবং এর পরবর্তী পড়াটা হচ্ছে কি আমাকে বলো, সলভের স্লাইড ক্লাস। অর্থাৎ আমরা C2H6O থেকে আমরা লাস্ট কত C7H14O সবগুলো আমরা স্লাইডে করব প্র্যাকটিসটা। তবে এটা আগামীকাল না, আগামীকাল হোয়াইট বোর্ডে আবার ক্লাস হবে, কনসেপচুয়াল ক্লাস, ওকে? আগামীকাল হোয়াইট বোর্ডে আবার ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম, এটাই হচ্ছে কথা, ওকে?